আসসালামু আলাইকুম। আশা করি সকালের ক্লাসটার পর তোমরা এখনো সুস্থ আছো। আমার কথা কি শুনতে পাচ্ছ? সাউন্ড এন্ড ভিডিও যদি ঠিক থাকে একটু কমেন্ট করবে যে সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি ইজ ওকে। সাউন্ড ঠিক আছে? ওকে। আচ্ছা, সকালে ক্লাসটা করার পর আসলে আমি নিজে এতটা টায়ার্ড হয়ে গেছি। সকালের ক্লাসটা করার পর মাঝখানে একটু হসপিটাল যাই, কিছু রোগী ছিল, রোগী দেখে আসছি। তারপর আবার এখন ক্লাস নিতেছি। মাঝখানে এত একটা ঘুম, জাস্ট একটু আগে ঘুম থেকে উঠছি 6টার দিকে। এত বড় চ্যাপ্টারের অর্ধেক অংশ আমরা শেষ করছি ভাইয়া। সো আশা করি একবার হলেও তোমরা অতটুকুর ভিতর পড়ে ফেলতে পারছো। যদি নাও পড়তে পারো, আমি বলি ক্লাসগুলো করে রাখো, কোনো অসুবিধা নাই। এই ক্লাসগুলো তোমাদের গ্রুপে থাকবে, তোমরা বারবার এই ক্লাসগুলো দেখবা এবং ফাইনাল পরীক্ষার আগে যতবার দরকার ততবার এই বইটা পড়ে অবশ্যই ভালো একটা প্রিপারেশন নিয়ে ফেলবা। একদিনে এই 2টা চ্যাপ্টার জাস্ট রিডিং পড়ার মতো সাহস যে তোমরা দেখাচ্ছ, এই জন্য সেলুট তোমাদের। আমি তোমাদের মতো হলে, তোমাদের বয়সে আমি যখন থাকতাম, যদি বলতো একদিনে 2টা চ্যাপ্টার, তখন আমিও সাহস পাইতাম না যে এই পুরো চ্যাপ্টারটা একদিনে পড়ানো কেমনে সম্ভব। কিন্তু তোমরা পড়তেছো, সো আশা করি তোমরা ভালো কিছুই করতে পারবা। ঠিক আছে? ক্লাস শুরু করি তাহলে ভাইয়া। 54 জন জয়েন করেছে। স্পেশাল রেগুলার তো এক্সামটা ভালো হবে না ভাইয়া, কথা সত্য। কিন্তু ভাইয়া পরীক্ষাটা যদি আগে আগে হয়ে যায়, ফাইনাল পরীক্ষা, তোমার কাছে স্পেশাল রেগুলার এক্সামের গুরুত্ব বেশি নাকি একেবারে ফাইনাল পরীক্ষার গুরুত্ব বেশি? তাই না? সো আমরা ফাইনাল পরীক্ষাটাতে বেশি গুরুত্ব দিই ভাইয়া। ক্লাসগুলো আগে যদি একবার শেষ করে নিতে পারি, জানুয়ারির প্রথম সপ্তাহে যদি আমাদের বইগুলো একবার পড়া শেষ হয়ে যায়, তখন দেখবে তোমার কাছে একটা কনফিডেন্স আসতেছে। তখন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহতেও যদি পরীক্ষা হয় কোনো অসুবিধা নাই, 1 মাসে আবার একবার রিভিশন দিয়ে পারবে। বাট তুমি বই শেষ করতে পারো নাই, তুমি এখানে স্পেশাল এক্সাম রেগুলার এক্সাম ভালো করতেছো, কিন্তু ফাইনাল পরীক্ষার আগে তোমার পুরো বইটাই শেষ হয় নাই। ওই স্পেশাল এক্সাম দিয়ে তোমার লাভ কি? তাই না? সো আমরা ফাইনাল পরীক্ষাটাতে বেশি গুরুত্ব দিই। ঠিক আছে, এবং আমার মনে হয় আমরা হয়তো একটু বেশি সময় পেতে পারি, তখন আবার রিভিশন দিয়ে নিবা, অসুবিধা কি? জানুয়ারির পরে যে এই চ্যাপ্টারটা, এই পড়াগুলো আরো কয়েকবার পড়বা, অসুবিধা তো নাই, তাই না? ফাইনাল পরীক্ষার আগে আমার পড়াটা ভালো মতো হইলেই হয়। ঠিক আছে? ওকে, 66 অলমোস্ট জয়েন করে ফেলেছে, বাকিরা হয়তো জয়েন করবে কিছুক্ষণ পর। আমি ক্লাস শুরু করবো। একজন কোশ্চেন করছে, ভাই কাল কি এই বিষয়ের উপর এক্সাম হবে? অবশ্যই ভাইয়া। তোমাদের কিসের উপর এক্সাম হবে লেখা আছে তো। ওকে, শুরু করলাম ভাইয়া। দেখো, আমরা 2.11.3 অ্যালকোহলের আগ পর্যন্ত পড়েছিলাম। এখন আমরা পড়বো অ্যালকোহল, ইথার, অ্যামিন, 2.11.4। এখন আবার কেউ কোশ্চেন করে বসে না, ভাই এটা কোন বই, এটা কোন বই, কি বই, কেন পড়ি, এগুলো কিন্তু আগের ক্লাসে বলে দিছি ভাইয়া তোমাদের। 2.11.4 অ্যালকোহল, ইথার, এমিন।
আমরা জানি অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH, ইথার মানে হচ্ছে O অথবা COC, আর অ্যামিনের কার্যকরী মূলক হচ্ছে NH2। এগুলার কার্যকরী মূলক আগের ক্লাসটাতে ছিল। এখানে তুমি একটু খেয়াল করবে যে পড়াটা আসার মতো জেনে নাও। এখানে দেখো পানি পোলারিটির মান কত, অ্যালকোহলের পোলারিটির মান কত, ইথারের পোলারিটির মান কত, এবং লাস্টে দেখো কে কার চেয়ে বেশি পোলার, কে কার চেয়ে কম পোলার সেটা দেয়া আছে। এখান থেকে কোশ্চেন কিরকম আসবে সেটা আমি পরে বলবো, তার আগে বলবো এই অংশটা আমাদের মুখস্থ করার দরকার নাই, এই অংশটা বুঝে বুঝে পড়ার মতন। তাহলে আমরা আগে বুঝে পড়ি। পোলারিটির তুলনা, তুমি খেয়াল করো একেবারে বাম পাশে যে যৌগটা আছে সেটা হচ্ছে পানি। আমরা জানি পানির সংকেত হচ্ছে H2O, এই যে এটা হচ্ছে H2O। মাঝখানেরটা দেখো অ্যালকোহল, আমরা জানি অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH, এবং ওই OH মূলকটা কোনো একটা কার্বনের সাথে লাগানো থাকে, কার্বনের সাথে OH। আর ইথার হচ্ছে COC, ইথারের কার্যকরী মূলক হচ্ছে O অথবা COC। এবার অ্যালকোহল, ইথার, পানি কার পোলারিটি কম, কার পোলারিটি বেশি? পোলারিটি কম বেশি আমাদের মুখস্থ করার দরকার নাই, তুমি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থেকে পোলারিটি কম না বেশি বলে দিতে পারবা। কিভাবে দেখো, পানিতে দেখো দুইটা বন্ড, প্রথমে বাম পাশে অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝখানে একটা বন্ড, পানিতে ডান পাশেও একটা বন্ড, কিন্তু সেটাও অক্সিজেন এবং হাইড্রোজেনের মাঝখানে। এই বন্ডের দুইটা পরমাণুর মাঝখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা হিসাব করলেই হয়। কিভাবে? আমরা জানি অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.5, কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5, আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। আমি আবার বলি, অক্সিজেন 3.5, কার্বন 2.5, আর হাইড্রোজেন 2.1। বিয়োগ করো, একেবারে বাম পাশে দেখো অক্সিজেন আর হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন মানে হচ্ছে 3.5 আর হচ্ছে 2.1, তার মানে বিয়োগফল হচ্ছে 1.4। দেখো তার নিচে আমি 1.4 লিখে রাখছি। ডান পাশেরটাও দেখো অক্সিজেন আর হাইড্রোজেন, দ্যাট মিন্স 3.5 আর হচ্ছে 2.1, বিয়োগফল হচ্ছে 1.4। তাহলে পানিতে মোট তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 2.8। ক্লিয়ার? এবার অ্যালকোহলেরটা দেখো, অ্যালকোহলের ক্ষেত্রে বাম পাশে হচ্ছে অক্সিজেন আর কার্বন, তার মানে হচ্ছে 3.5 আর 2.5, তাহলে বিয়োগফল হচ্ছে 1। আর ডান পাশে দেখো অক্সিজেন কিন্তু হাইড্রোজেন, তার মানে হচ্ছে 3.5 2.1 বিয়োগ করলে হবে 1.4। সো পানিতে মোট তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 2.4, সরি অ্যালকোহলে, পানিতে না, মাঝখানেটা অ্যালকোহল। তাহলে পানিতে আসছে 2.8 আর অ্যালকোহলে আসছে 2.4, বেশি হচ্ছে পানিতে। মনে রাখবা যেটা বেশি সেটা বেশি পোলার, তার মানে হচ্ছে ভাইয়া অ্যালকোহলের চেয়ে পানির পোলারিটি বেশি। ক্লিয়ার? তাহলে অ্যালকোহলের সাথে পানি আমি তুলনা করে ফেললাম, এরপর পানির সাথে ইথার, অ্যালকোহলের সাথে ইথার, পানির সাথে অ্যামিন, যে কোনোটার তুলনা পারবা না করতে? একটু ইথারটা দেখো, ইথার বাম পাশে হচ্ছে অক্সিজেন কার্বন, মানে 3.5 2.5 1, ডান পাশেও অক্সিজেন কার্বন মানে 1 1 1 2। তাহলে ভাইয়া খেয়াল করো 2 একটা, 2.4 একটা, 2.8 একটা, সো কে কম কে বেশি এমনি বলা যায়। তার মানে ইথারের চেয়ে পানির পোলারিটি বেশি, অথবা অ্যালকোহলের চেয়ে ইথারের পোলারিটি কম, তাই তো? কোশ্চেন কিভাবে আসবে জানো? সত্য মিথ্যা কোশ্চেন। পোলারিটির ক্ষেত্রে নিচের কোনটি মিথ্যা, এরকম একটা লাইন দিয়ে কমের জায়গায় বেশি, বেশির জায়গায় কম, এই টাইপের কোশ্চেন আসবে। সাপোজ অ্যালকোহলের চেয়ে ইথারের পোলারিটি বেশি, এটা মিথ্যা। পানির চেয়ে অ্যালকোহলের পোলারিটি বেশি, ওটা মিথ্যা। অ্যালকোহলের চেয়ে
ইথারের পোলারিটি কম, এটা সত্য। তাহলে কে কম কে বেশি এগুলো আমাদের মুখস্থ করার দরকার নাই ভাইয়া। আশা করি যে কোনো দুইটা যোগের পোলারিটি এখন তোমরা তুলনা করতে পারবা। এবার আমি বইয়ে ফেরত আসি। আমরা বইয়ে ছিলাম, এবার বইয়ে দেখো জেনে নাও। যাদের কাছে বই আছে অথবা যাদের কাছে শুধু ডিভাইস আছে, এই জেনে নাও অংশটা একটু পড়ে নাও ভাইয়া। দেখো তো ওই কথাগুলো এখানে লেখা আছে কিনা, পড়ো। ঠিক আছে কথাগুলা? তাহলে কে কম পোলার কে বেশি পোলার, এই অংশটা থেকে সত্য মিথ্যা কোশ্চেন আসবে, কিন্তু আশা করি এগুলো আমাদের মুখস্থ করে রাখা লাগবে না, হিসাব করতে পারবো। পরের পেজে অ্যালকোহলের সংজ্ঞা আছে, ফেনলের সংজ্ঞা আছে, এগুলো আশা করি আমরা পারি। অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH, ফেনলের কার্যকরী মূলক হচ্ছে OH, কিন্তু পার্থক্য হচ্ছে বেনজিন বলয়ের সাথে যখন OH তখন ওটাকে বলা হয় ফেনল। ফেনল হচ্ছে অ্যারোমেটিক, এটা আমরা জানি। ইম্পর্টেন্ট পড়া যেটা ভাইয়া, অ্যালকোহলের শ্রেণী বিভাগ, এই অংশটা। অ্যালকোহলের শ্রেণী বিভাগে তোমরা খেয়াল করো, একেবারে ফার্স্ট লাইন, হাইড্রোক্সি মূলকের সংখ্যানুসারে অ্যালকোহল কয় শ্রেণীতে বিভক্ত? উত্তর হচ্ছে 2, মোনোহাইড্রিক আর একটা হচ্ছে পলিহাইড্রিক। মোনো মানি যেখানে একটা মাত্র OH থাকে, আর পলি মানি যেখানে অনেকগুলা OH থাকে। দেন মোনোহাইড্রিক অ্যালকোহলের শ্রেণী বিভাগ, সেখানে একটা শব্দ আছে 3 শ্রেণীতে বিভক্ত। তাহলে যদি কোশ্চেন আসে মোনোহাইড্রিক অ্যালকোহল কয় শ্রেণীতে বিভক্ত, উত্তর হচ্ছে 3। অ্যালকোহল কয় শ্রেণীতে বিভক্ত, উত্তর হচ্ছে 2। বাট মোনোহাইড্রিক অ্যালকোহল কয় শ্রেণীতে বিভক্ত, উত্তর হচ্ছে 3, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। দেন খেয়াল করো, প্রাইমারির কার্যকরীমূলক দেয়া আছে এখানে, সেকেন্ডারির কার্যকরীমূলক এবং টারশিয়ারির কার্যকরীমূলক আলাদা করে দেয়া আছে। প্রাইমারি অ্যালকোহলের কার্যকরী মূলকটা মনে রাখলেই হবে ভাইয়া, CH2OH। এটা একটু পার্থক্য কিন্তু আলাদা, খেয়াল করে রেখো। যদি কোশ্চেন আসে অ্যালকোহলের কার্যকরী মূলক কি, উত্তর হচ্ছে OH। কিন্তু যদি কোশ্চেন আসে প্রাইমারি অ্যালকোহলের কার্যকরী মূলক কি, তখন উত্তর হবে CH2OH। তাহলে প্রাইমারি অ্যালকোহলের কার্যকরী মূলক কি, CH2OH। CH2 এইটা পারলে তোমরা সেকেন্ডারি, টারশিয়ারি ওটাও পারবা, শুধু একটা একটা করে হাইড্রোজেন কমাই দিবা। দেখো প্রাইমারি অ্যালকোহল হচ্ছে CH2OH, তাহলে সেকেন্ডারি অ্যালকোহল একটা হাইড্রোজেন কম, মানে হচ্ছে CHOH। টারশিয়ারি অ্যালকোহল আরেকটা হাইড্রোজেন কম, COH। ঠিক আছে, ওকে। তার মানে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল তাদের মাঝখানে একটা একটা করে হাইড্রোজেন কমে। এই নিয়ম কিন্তু শুধু অ্যালকোহলের জন্য না বেয়া, দুনিয়াতে যত প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি আছে তাদের মাঝখানে একটা একটা করে হাইড্রোজেন কমে। ধরো প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যামিনের কার্যকরী মূলক হচ্ছে NH2, তাহলে সেকেন্ডারি অ্যামিনের কার্যকরী মূলক হবে NH, আর টারশিয়ারি অ্যামিনের কার্যকরী মূলক হবে N। এরকম স্ট্রাকচারটা মনে রেখো। এখানে ইম্পর্টেন্ট পড়া যেটা, প্রাইমারি অ্যালকোহলের উদাহরণগুলা, সেকেন্ডারি অ্যালকোহলের উদাহরণগুলা, টারশিয়ারির উদাহরণগুলা, এবং উদাহরণ থেকে ওই সংকেতগুলা না বেয়া, বাংলা নামগুলা, মূল পড়া হচ্ছে উদাহরণ। কোশ্চেন আসবে নিচের কোনটি সেকেন্ডারি অ্যালকোহল, নিচের কোনটি টারশিয়ারি অ্যালকোহল, এগুলোও আমার মুখস্থ করে রাখার দরকার নাই। একটা টেকনিক দিয়ে আমরা পারবো। কিভাবে? যেখানে শুধু নাম আছে কোনো সংখ্যা নাই, ওগুলা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। যেমন মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, যেখানে শুধু নাম কোনো সংখ্যা নাই, ওগুলা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহলের নাম যাই হোক না কেন, নামের আগে বা পরে একটা 2 থাকবে, প্রোপানল 2, বিউটানল 2,
টু হেক্সানল, বিউটানল, যতগুলা দুইওয়ালা আছে তারা সবাই হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। আর টারশিয়ারি অ্যালকোহল, এই যে এদের কার্যকরীমূলক একটা করে হাইড্রোজেন কমে, সেটা আমি তোমাদের বলে দিয়েছি। টারশিয়ারি অ্যালকোহলের উদাহরণগুলোতে মনে রাখবা দুইটা করে দুই থাকবে, দুইটা করে দুই। এই যে দেখো, 2 মিথাইল প্রোপানল 2, 2 মিথাইল বিউটানল 2, যাদের নামে দুইটা দুইটা করে দুই আছে তারা হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। তাহলে আমি আরেকবার বলি, হাইড্রোক্সিল মূলকের সংখ্যানুসারে অ্যালকোহল দুই শ্রেণীতে বিভক্ত, মোনোহাইডিক আর পলিহাইডিক। ঠিক আছে? দেন মোনোহাইডিক অ্যালকোহল 3 শ্রেণীতে বিভক্ত, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। এদের কার্যকরী মূলক একটা একটা করে হাইড্রোজেন কমে, CH2OH, এরপরে CHOH, তারপরে হচ্ছে COH। এবং এদের উদাহরণ, প্রাইমারি অ্যালকোহলে শুধুমাত্র নাম থাকবে, কোনো সংখ্যা থাকবে না। সেকেন্ডারি অ্যালকোহল একটা দুই থাকবে, আর টারশারি অ্যালকোহলে দুইটা করে দুই থাকবে। রাইট? ওকে, এবার আসো পলিহাইড্রিক অ্যালকোহল। পলি মানে যেখানে অনেকগুলো ওয়েজ থাকে, দুইটা তিনটা চারটা সব হতে পারে। কিন্তু পলিহাইড্রিক অ্যালকোহলের উদাহরণ দেখো, এখানে তিনটা আছে, গ্লিসারল, গ্লিসারিন, আর একটা হচ্ছে সরবিটল। তাহলে এই তিনটা নাম, এই তিনটা নাম আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখবো পলিহাইড্রিক অ্যালকোহলগুলোর নাম হচ্ছে গাছ, গাছ দিয়ে মনে রাখবো। গ দিয়ে দুইটা, গ্লিসারিন, গ্লাইকল, আর ছতে হচ্ছে ছরবিটল। গ্লিসারিন, গ্লাইকল, আর ছ দিয়ে ছরবিটল, ছরবিটল না, এক্স্যাক্টলি শব্দটা হচ্ছে সরবিটল। সরবিটল, গ্লিসারিন, গ্লাইকল। তাহলে পলিহাইড্রিক অ্যালকোহলগুলোর নাম হচ্ছে গাছ। ঠিক আছে? পলিহাইড্রিক অ্যালকোহলের উদাহরণ। সো কোশ্চেন আসবে, নিচের কোনটি পলিহাইড্রিক অ্যালকোহল নয়? প্রোপানল, সরবিটল, গ্লিসারিন, গ্লাইকল। ঠিক আছে? উত্তর হচ্ছে গাছ। জেনে নাও, এখানে যে লাইনটা দেখা যাচ্ছে এখানে কিছু ব্যবহার আছে, বা এই ব্যবহারগুলো তোমাকে পড়তে হবে। ময়শ্চারাইজিং এজেন্ট রূপে ব্যবহৃত হয় পলিহাইড্রিক অ্যালকোহল। স্কিনের বিভিন্ন ক্রিম তৈরিতে ব্যবহৃত হয় পলিহাইড্রিক অ্যালকোহল, মানে হচ্ছে গ্লিসারিন। ওকে, দেন অ্যালকোহলের সমানুতা একটু খেয়াল করো, এখানে শুধু তিনটা হেডলাইন পড়লেই হবে। অ্যালকোহলের সমানুতা, 1 নাম্বার হচ্ছে অবস্থান সমানুতা, 2 নাম্বার হচ্ছে চেইন সমানুতা, আর 3 নাম্বার হচ্ছে পরের পেজে কার্যকরী মূলক সমানুতা। তাহলে অ্যালকোহল 3 ধরনের সমানুতা দেখায়। কোশ্চেন আসবে, অ্যালকোহল নিচের কোন সমানুতাটা দেখায় না? অবস্থান, চেইন, কার্যকরী মূলক, সাথে আরেকটা যোগ করে দিবে। এই তিনটা নাম মনে রাখার জন্য তুমি শুধু এই কথাটা মনে রাখলেই হবে। অ্যালকোহলের সমানুতাগুলোর নাম হচ্ছে অবচেতন কাজ। তাহলে অ্যালকোহলের সমানুগুলোর নাম কি? অবচেতন কাজ। অবচেতন কাজ দিয়ে কি কি হয় বেয়া? অবতে অবস্থান, চেতনে চেইন, আর কাজ হচ্ছে কার্যকরী মূলক। তাহলে অ্যালকোহলের সমানুগুলোর নাম হচ্ছে অবচেতন কাজ। অবস্থান, চেইন, আর একটা হচ্ছে কার্যকরী মূলক। ওকে, তাহলে কোশ্চেনের উত্তর দাও। অ্যালকোহল নিচের কোন সমানুতাটা দেখায় না? অবস্থান সমানুতা, চেইন সমানুতা, সিতে জ্যামিতিক সমানুতা, আর ডিতে কার্যকরী মূলক সমানুতা। কি হবে? অবস্থান, চেইন, জ্যামিতিক, আর কার্যকরী মূলক সমানুতা। কোনটা উত্তর? সি। ইয়েস। অনেকে বলতেছো নেটে প্রবলেম হচ্ছে, ভাই আমার এখানে কিন্তু কোনো প্রবলেম নাই। অনেকে সি তাও দিতেছে উত্তর, তার মানে তারা তো ঠিকই দেখতেছে। তোমার নেটে প্রবলেম থাকলে তুমি রিফ্রেশ করে আবার লগ আউট করো, তারপর আবার ঢুকো, কিন্তু ম্যাক্সিমাম আছে। ওকে, তাহলে অ্যালকোহলের সমানুতাগুলোর নাম সিম্পল একটা কথা দিয়ে আমরা মনে রাখতেছি ভাইয়া, অবচেতন কাজ। এই কথাটা আরো সহজ করে মনে থাকবে কিভাবে জানো? অ্যালকোহল, অ্যালকোহল মানে মদ, এবং মদ খেলে মানুষ অবচেতন কাজ করে।
সো মদের সমানুত্তরগুলোর নাম হচ্ছে অবচেতন কাজ, মদ না অ্যালকোহল, অ্যালকোহলের সমানুত্তরগুলোর নাম অবচেতন কাজ। ওকে, দেন অ্যালকোহল প্রস্তুতি, অ্যালডিহাইড থেকে কয় ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়? 1 ডিগ্রি। কিটোন থেকে 2 ডিগ্রি। প্রস্তুতিগুলো একটু দেখে নিও, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। গিগনাট বিকারক থেকে অ্যালকোহল, গিগনাট বিকারক মানে হচ্ছে আর এম জি এক্স। গিগনাট বিকারকের সংকেত আর এম জি এক্স। গিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল কার বিক্রিয়ায় পাওয়া যায়? ফর্মালডিহাইড। 1 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে ফর্মালডিহাইডের বিক্রিয়ায় পাওয়া যায়। 2 ডিগ্রি হচ্ছে বাকি সব অ্যালডিহাইড, ফর্মালডিহাইড ছাড়া বাকি সব অ্যালডিহাইড। আর 3 ডিগ্রি হচ্ছে কিটোন। এই পড়াটা আগের ক্লাসে, আজকে সকালের ক্লাসে ছিল। ফর্মালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, ফর্মালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড, ওটা থেকে 2 ডিগ্রি অ্যালকোহল। আর এসিটোন বা কিটোন থেকে হবে 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, ওকে। দেন এখানে খেয়াল করো মিথানল প্রস্তুতি। মিথানল প্রস্তুতি নামে একটা কথা আছে, এই জায়গাতে কিছু সংখ্যা দেখা যায়। মূলত এখানকার সংখ্যাগুলাই তোমাকে মুখস্থ করতে হবে। কত পার্সেন্ট মিথানল ওয়াটার গ্যাস থেকে পাওয়া যায়? উত্তর হচ্ছে 90%। ওয়াটার গ্যাসের সংকেত কি? সিও প্লাস এইচ টু। তাহলে ওয়াটার গ্যাসের সংকেত কি? সিও প্লাস এইচ টু। কত তাপমাত্রায় ওয়াটার গ্যাস পাওয়া যায়? 1400 ডিগ্রি সেলসিয়াস। এবং ওয়াটার গ্যাস থেকে মিথানল কত চাপ ও কত তাপমাত্রায় পাওয়া যায়? উৎপন্ন মিথানল কত পার্সেন্ট বিশুদ্ধ? 99%। ঠিক আছে, এখানে এই সংখ্যাগুলা তোমাকে জাস্ট একটু মুখস্থ করতে হবে, আর বেশি কিছু না ভাইয়া। মিথানল প্রস্তুতি গেল, এবার আমরা যাব ইথানল প্রস্তুতির এখানে। ইথানল প্রস্তুতিতে দেখো তোমরা আবারও কিছু পার্সেন্টেজ দেখা যায়। কত পার্সেন্ট জলীয় দ্রবণ? 10% জলীয় দ্রবণ থেকে ইথানল প্রস্তুত করা হয়। কত তাপমাত্রা? 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। দেন 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাশ পাওয়া যায়। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডায়াস্টেজ নামক এনজাইম নিঃসৃত হয়। তার নিচে খেয়াল করো, ইস্ট থেকে ম্যালটেজ ও জাইমেজ নামক দুটি এনজাইম পাওয়া যায়। ইস্ট থেকে দুইটা এনজাইম পাওয়া যায়। ইস্ট থেকে ম্যালটেজ ও জাইমেজ নামক দুটি এনজাইম পাওয়া যায়। ম্যালটেজ, জাইমেজ। আমাদের গুহ স্যারের বইয়ে ইস্ট থেকে আরেকটা এনজাইমের কথা বলা আছে, সেটার নাম হচ্ছে ইনভার্টেজ। তাহলে ইস্টের এনজাইম তিনটা, ম্যালটেজ, জাইমেজ এবং ইনভার্টেজ। তাহলে ইস্টের তিনটা এনজাইমের নাম তোমরা এক কথায় মনে রাখো, জামাই। আচ্ছা, একটু অনেকে অনেক কথা বলতেছো, একটু ক্লাসে মনোযোগ দাও। আমি লাগলে আবার রিফ্রেশ করে আমি আবার ক্লাস শুরু করব, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে ইস্টের এনজাইম গুলোর নাম হচ্ছে জামাই, জাইমেজ, ম্যালটেজ, ইনভার্টেজ। সো মেডিকেল ভর্তি পরীক্ষা একবার কোশ্চেন আসছিল, ইস্ট থেকে নিচের কোন এনজাইমটা পাওয়া যায় না? উত্তর দাও। এতে জাইমেজ, বিতে ম্যালটেজ, সিতে ডায়াস্টেজ আর ডিতে ইনভার্টেজ। ইস্ট থেকে নিচের কোন এনজাইমটা পাওয়া যায় না? এতে জাইমেজ, বিতে ম্যালটেজ, সিতে ডায়াস্টেজ আর ডিতে ইনভার্টেজ। ইস্টের এনজাইম নয় কোনটা? ইয়েস, মাহমুদা পারভিন মিম। এই যে সবাই তো দেখতেছে, কথা শুনতেছে। আচ্ছা, এখন কি সাউন্ড, নেট, ভিডিও কোয়ালিটি কোনো কিছুতে সমস্যা আছে? কথা ঠিক মতো শুনতেছ? অনেকেই উত্তর দিচ্ছ সি, উত্তর কারেক্ট। বাট আমি এটা বললাম তোমাদের নেট এবং সাউন্ড ভিডিও ঠিক আছে কিনা। তুমি যদি না শুনতা তাহলে তো সি উত্তর দিতে পারতা না ভাইয়া। আনসার দেওয়ার পর ক্লাসটা চলে যায়।
এটা কেমন কথা? কারো কাছেরই প্রবলেম নাই ভাইয়া। যাদের প্রবলেম হচ্ছে, এখন অনেকেই বলতেছো তোমাদের প্রবলেম এই প্রবলেম, বাট আমি তো দেখতেছি প্রবলেম নাই, কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে আমি ক্লাস কন্টিনিউ করি। ঠিক আছে, ক্লাস কন্টিনিউ করলাম। ইস্টের এনজাইম গুলোর নাম আমি মনে রাখতেছি। জামাই, ইস্ট থেকে জামাই পাওয়া যায়, যাতে জাইমেস, মেতে মাল্টেস, আর ইতে হচ্ছে ইনভার্টেস। ওকে, এবার খেয়াল করো নিচের দিকে একটা পার্ট সেন্টেন্স আছে। রেকটিফাইড স্পিড কি সেই পার্সেন্টেজটা লাগবে ব্যা। রেকটিফাইড স্পিড হচ্ছে 95.6% ইথানল এবং 4.4% পানির মিশ্রণ, এর স্ফুটনাঙ্ক হচ্ছে 78.1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে রেকটিফাইড স্পিডের স্ফুটনাঙ্ক কত? এটা পরীক্ষায় অনেকবার আসছে, অনেকে ভুল 8.3 দাগায়, কিন্তু সেই ভুলটা তোমাদের করা যাবে না। যদি কোশ্চেন আসে ইথানলের স্ফুটনাঙ্ক কত, তখন উত্তর হচ্ছে 78.3। কিন্তু যদি বলা হয় রেকটিফাইড স্পিডের স্ফুটনাঙ্ক কত, তখন উত্তর হচ্ছে 78.1। তুমি বিগত 5-6 বছরের কোশ্চেন দেখলে দেখবে এই কোশ্চেনটা প্রায় 2বার আসছে। ওকে, তাহলে সহজ কথা হচ্ছে ভাইয়া, এখান থেকে আমরা এই সংখ্যাগুলা পার্সেন্টেজ গুলা একটু পড়তেছি। ঠিক আছে, মেইনলি সংখ্যাগুলো আর পার্সেন্টেজ গুলো মুখস্থ টাইপ পড়া। দেন এখানে দেখো কালো একটা অংশ আছে, অ্যালকোহলের অংশে এখানে কালো একটা অংশ আছে, মিথিলেটেড স্পিরিট। মিথিলেটেড স্পিরিট জিনিসটা কি আগে একটু আমার কথা শুনে নাও, দেন কি পড়তে হবে সেটা আমি বলে দিচ্ছি। আমরা মাত্রই বললাম রেকটিফাইড স্পিড হচ্ছে 95.6% ইথানল আর 4.4% পানি। রেকটিফাইড স্পিড বার্নিশ করার কাজে ব্যবহার করা হয়। কাঠ মিস্ত্রিরা যে বার্নিশ করে, সেই বার্নিশটা করা হচ্ছে রেকটিফাইড স্পিড দিয়ে। কিন্তু কোনো কোনো কাঠ মিস্ত্রি দোকান থেকে রেকটিফাইড স্পিড কিনে নিয়ে আসে, সেটা বার্নিশ না করে ওই রেকটিফাইড স্পিড দিয়ে সে মদ হিসেবে ব্যবহার করে। কারণ মদের ভিতরে থাকে ইথানল, মদ হচ্ছে ইথানল, কিন্তু মদের ইথানলের পরিমাণ এত বেশি না, 95% না, কম থাকে। সেখানে ইথানলের পরিমাণ থাকে 15%, 10%, 20% এরকম থাকে। আর রেকটিফাইড স্পিডে থাকে 95%। তাহলে 95% ইথানলকে আমরা 10% ইথানল বানাবো কিভাবে? আমরা জাস্ট পানি যদি ঢেলে দেই, তাহলেই কিন্তু 95%টা কমে 15-10% হিসেবে চলে আসবে। তার মানে রেকটিফাইড স্পিডকে অনেকে মদ হিসেবে ব্যবহার করে। এই মদ হিসেবে যাতে ব্যবহার না করতে পারে, এই কারণে রেকটিফাইড স্পিডের সাথে সামান্য পরিমাণ বিষ মিশিয়ে এখন বাজারে বের করা হয়েছে। বিষ মিশ্রিত যে রেকটিফাইড স্পিড, সেই রেকটিফাইড স্পিডটার নামই হচ্ছে মিথিলেটেড স্পিড। খেয়াল করো, তাহলে মিথিলেটেড স্পিড কি? 95.6% ইথানল এবং তার সাথে বিষাক্ত 5-10% মিথানলের মিশ্রণকে বলা হয় মিথিলেটেড স্পিড। তাহলে মিথিলেটেড স্পিড কত পার্সেন্ট মিথানল থাকে? 5-10%। মাঝে মধ্যে ওখানে 3% বেনজিন থাকতে পারে, নেপথা বা পিরিডিনও থাকতে পারে। তোমাকে এই নামগুলো আর পার্সেন্টেজ গুলো মনে রাখতে হবে। মিথিলেটেড স্পিরিট আবার দুই প্রকার, একটা মিনারেল আর একটা বাণিজ্যিক। ওখানে কোনোটাতে সংখ্যা একটু কম বেশি, একটা 90, একটা 95, সেই সংখ্যাগুলো একটু দেখে নিলেই হবে। ব্যা পাওয়ার অ্যালকোহল, পাওয়ার অ্যালকোহল থেকে একটা কথাই শুধু মনে রাখবা, মোটর গাড়ির জ্বালানি। পাওয়ার মানে হচ্ছে শক্তি। সো মোটর গাড়ির জ্বালানি হিসেবে যেই অ্যালকোহলটা ব্যবহৃত হয় তাকে কি অ্যালকোহল বলা হয়? উত্তর হচ্ছে পাওয়ার অ্যালকোহল। ঠিক আছে, দেন পরেরটা দেখো প্রুফ স্পিরিট। প্রুফ মানে হচ্ছে প্রমাণ। অ্যালকোহলের বিশুদ্ধতা প্রমাণের জন্য যাকে একক হিসেবে ধরা হয় তাকে বলা হয় প্রুফ স্পিরিট। এবং এই পার্সেন্টেজটা পড়তে হবে ব্যা, 57.1% ইথানল আর 42.9% পানির মিশ্রণকে বলা হয় প্রুফ স্পিরিট। এতটুকু, আর কিছু না। ঠিক আছে, আর লাস্টেরটা উড স্পিরিট। উড মানে কাঠ। কাঠ থেকে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাওয়া যায় পাইরোলিগনাস অ্যাসিড,
এবং ওখানে মেনলি থাকবে মিথানল আর এসিটোনের মিশ্রণ। পার্সেন্টেজটা পড়তে হবে, একটা 98% আর একটা 1 থেকে 2%। মিথানলের স্ফুটনাঙ্ক 65। সহজ কথা হচ্ছে ভাইয়া, এই কালো অংশটা থেকে আমাদেরকে পড়তে হবে পার্সেন্টেজ। ঠিক আছে, এই পার্সেন্টেজ গুলো আমাকে শেষ করতে হবে। তাহলে 4টা অ্যালকোহল আসছে এখানে, একটা হচ্ছে মিথিলেটেড স্পিরিট, একটা পাওয়ার অ্যালকোহল, একটা প্রুফ স্পিরিট, আর একটা হচ্ছে উড স্পিরিট। কোনটা কি, কোনটাতে কত পার্সেন্ট কি থাকে, সেই পার্সেন্টেজ গুলো মুখস্থ করতে হবে। ওকে, অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া। শনাক্তকারী এই বিক্রিয়াগুলো থেকে তোমাকে পড়তে হবে পরীক্ষাগুলোর নাম আর ভিতর থেকে কালার। এটা সকালের ক্লাসে বলছি, যত শনাক্তকারী বিক্রিয়া আছে সেখান থেকে আমরা শুধুমাত্র পরীক্ষাগুলোর নাম আর কালার করব। ঠিক আছে, সো এখান থেকে পরীক্ষাগুলোর নাম আর কালারটা খুঁজে নিবা। দেন খেয়াল করো, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহলের পরীক্ষা নামে একটা পরীক্ষা আসছে। পরীক্ষাটার নাম হচ্ছে লুকাস বিকারক পরীক্ষা। লুকাস বিকারক পরীক্ষা জিনিসটা কি, তার আগে আমাকে জানতে হবে লুকাস বিকারক জিনিসটা কি। গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। আচ্ছা, একটু আজানটা শেষ হোক, হ্যাঁ, ক্লাসে হয়তো তোমাদের আজানের সাউন্ডটা আসতেছে, আমি আজানটা পর্যন্ত অপেক্ষা করি, শেষ হওয়া পর্যন্ত। আচ্ছা, সবাই আবার খেয়াল করবে, সাউন্ড ডেকে যায়। সাউন্ড ডেকে যায় মানে কি? সাউন্ড থেমে যেতে পারে, সাউন্ড ডেকে যাবে কেন ভাই? লেখাটা ডেকে যেতে পারে, ঝাপসা হতে পারে, সাউন্ড তো ডেকে যাওয়ার জিনিস না। সাউন্ড হচ্ছে শোনার জিনিস। তুমি থেমে যেতে পারে, কথা না আটকাইতে পারে, বাট সাউন্ড ডেকে যাবে না। আচ্ছা, লুকাস বিকারক পরীক্ষা। হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। তুমি এখানে একটু পড়ে দেখো, লুকাস বিকারকের সাথে 3 ডিগ্রি অ্যালকোহল সাথে সাথে বিক্রিয়া করে। কোন অ্যালকোহলটা সাথে সাথে বিক্রিয়া করে? 3 ডিগ্রি, 10 মিনিটে পদক্ষেপ দেয়। আর 1 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করে না। এবার কাজের কথায় আসি, কোশ্চেন কি আসবে? কোশ্চেন আসবে লুকাস বিকারকের ক্ষেত্রে নিচের কোনটি সত্য, অথবা লুকাস বিকারকের, ওকে, 3 এর জায়গায় 1, 1-এর জায়গায় 2, এরকম কোশ্চেন করে দিবে। সাপোজ এই লাইনটা, লুকাস বিকারকের সাথে 1 ডিগ্রি অ্যালকোহল সাথে সাথে বিক্রিয়া করে, লুকাস বিকারকের সাথে 3 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করে না, এরকম কোশ্চেন আসবে। বাট এগুলা তোমাদের মনে রাখা খুবই সহজ। এই লাইনটা দিয়ে মনে রাখবা। কিভাবে আমরা মনে রাখবো? লুকাস মানে 32। 32 মানে কি? দেখো, লুকাসের সাথেই আছে 3, তাহলে সাথে সাথে বিক্রিয়া করে 3। একটু পরে আছে 2, দ্যাট মিন্স একটু পরে 10 মিনিট পরে কোন অ্যালকোহল লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে? উত্তর হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আর 1 নাই, 1 নাই মানে হচ্ছে লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে না। কোন অ্যালকোহল লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে না? উত্তর হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। অনেকে সাউন্ড প্রবলেমের কথা বলতেছো, এবার দেখো হেডফোন লাগালাম আমি, হ্যাঁ, এখন কি ক্লিয়ার আছে সাউন্ড?
আশা করি এখন ঠিক আছে। তাহলে লুকাস বিকারক আমরা জাস্ট একটা কথাই মনে রাখতেছি, লুকাস মানে 32। তার মানে লুকাস বিকারকের সাথে 3 ডিগ্রি অ্যালকোহল সাথে সাথে বিক্রিয়া করে, 2 ডিগ্রি একটু পরে করে, আর 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে না। ওকে, এবারে অ্যালকোহল পড়া শেষ, আমরা পরের পড়াতে যাই। ইথার। ইথার মানে ও অথবা COC। এখানে যে পড়াটা ইম্পর্টেন্ট সেটা একটু দেখে নাও। মিথক্সিমিথেন মানে ডাইমিথাইল ইথার। CH3 আরেকটা মিথাইল, CH3 মাঝখানে ও, তাহলে এটার নাম কি? ডাইমিথাইল ইথার। এটা দেখো বাম পাশে মিথাইল, ডান পাশে ইথাইল, তাহলে এটার নাম কি? ইথাইল মিথাইল ইথার। এই নামগুলো একটু খেয়াল করলেই হবে ভাইয়া। ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এটা, ইথার অণুতে বন্ধন কোণ কত ডিগ্রি? উত্তর হচ্ছে 110। ঠিক আছে, তাহলে ইথার অণুতে বন্ধন কোণ কত ডিগ্রি? 110 ডিগ্রি। এতটুকু পড়লেই হবে, এখান থেকে আর বেশি কিছু জানার দরকার নাই। ইথার খুব বেশি আসে না কোশ্চেনে। এখানে আছে হচ্ছে ইথারের শনাক্তকারী বিক্রিয়া। শনাক্তকারী বিক্রিয়াগুলো থেকে আগে বলে দেই, তোমরা পড়বা পরীক্ষাটার নাম কি আর এখানে কালারটা কি, আর কিছু না। শনাক্তকারী বিক্রিয়া যত জায়গায় দেখবা পরীক্ষাটার নাম আর কালার করে নিবা। পরের পেজে দেখো এখানে আরো কিছু শনাক্তকারী বিক্রিয়া আছে। ইথারের শনাক্তকারী বিক্রিয়া, একটা PCl5 সহ পরীক্ষা, আর একটা হচ্ছে গাঢ় H2SO4 সহ পরীক্ষা। কোথায় কি কালার হয় সেই কালারটা পড়বা। শনাক্তকারী বিক্রিয়া মানেই হচ্ছে পরীক্ষাটার নাম আর কালার। দেন ইথারের এখানে এই পড়াটা একটু খেয়াল করো, আমরা অ্যালকোহলের এখানে এটা আগেই ছিল। কে কার চেয়ে কম পোলার, কে কার চেয়ে বেশি পোলার? দেখো এই পড়াটা আগে ছিল। ইথারের চেয়ে অ্যালকোহলের পোলারিটি বেশি, পানির চেয়ে ইথারের পোলারিটি কম। তো ইথারের পড়াটা আমরা অ্যালকোহলের এখানেই পড়ে আসছিলাম। দেন বাকি লাইনগুলো এখানে খুব বেশি দরকার নাই ভাইয়া। এবার আসি অ্যামিনের এখানে। টপিকস নাম্বার হচ্ছে 2.11.6। অ্যামিন, এই যে মিথাইল অ্যামিন কোনটা, ডাইমিথাইল অ্যামিন কোনটা, এই সংকেতগুলো একটু দেখে রেখো, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই বোল্ড করা লাইনগুলা। একটু বোল্ড করা লাইনগুলা যদি আমি তোমাদেরকে দেখাই। অ্যালিফেটিক অ্যামিন সমূহ অ্যামোনিয়ার চেয়ে বেশি ক্ষারধর্মী হয়। সত্য মিথ্যা কোশ্চেনে এটা হয়ে যাবে কম। অ্যালিফেটিক অ্যামিন সমূহ অ্যামোনিয়ার চেয়ে কম ক্ষারধর্মী, মিথ্যা। উত্তর হচ্ছে বেশি ক্ষারধর্মী, তাই না? এই লাইনটা মনে রাখতে হবে। দেন তুমি খেয়াল করো এখানে আরো কিছু লাইন আছে। অপরদিকে অ্যারোমেটিক অ্যামিন যেমন অ্যানিলিনের ক্ষারধর্মিতা NH3 ও অ্যালিফেটিক অ্যামিন সমূহ থেকে হ্রাস পায়। হ্রাস পরীক্ষায় হয়ে যাবে বৃদ্ধি পায়। নিচে দেখো আরো কিছু কথা আছে। এই যে অপরদিকে ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষারধর্মিতা মিথাইল অ্যামিন ও ডাইমিথাইল অ্যামিনের তুলনায় কম হয়। কমের জায়গায় দিয়ে দিবে বেশি হয়। তাহলে কোন অ্যামিন কার চেয়ে শক্তিশালী, কোন অ্যামিন কার চেয়ে দুর্বল, সেই দুর্বলতার আর সক্রিয়তার একটা সিরিয়াল করে আমরা মনে রাখতে পারি। কিভাবে? আমরা সকালে ক্লাসে পড়েছিলাম অ্যামিনের ক্ষারধর্মের ক্রম। অ্যামিনের ক্ষারধর্মের ক্রম ছিল 213। 213 মানেই ছিল 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। দেখো সেই ক্রমটা এখানে চলে আসছে। 2 ডিগ্রি মানে হচ্ছে ডাই, তাহলে সবচেয়ে শক্তিশালী অ্যামিন হচ্ছে ডাই মিথাইল অ্যামিন। তারপরে 1 ডিগ্রি মানে হচ্ছে মিথাইল অ্যামিন, আর তারপরে 3 ডিগ্রি মানে হচ্ছে ট্রাই মিথাইল অ্যামিন। তাহলে 213 ওই কথাটা প্রতিফলন এখানে দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি শক্তিশালী দুইটা ডাইমিথাইল, তারপরে এক মিথাইল অ্যামিন, তারপরে 3 মানে ট্রাই মিথাইল অ্যামিন। লাস্টে শুধু দুইটা যোগ করে দিছে, একটা NH3, এবং সবচেয়ে দুর্বল হচ্ছে অ্যানিলিন। তাহলে খেয়াল করো এখান থেকে কোশ্চেন কিভাবে আসতে পারে। মিথাইল অ্যামিনের ক্ষারধর্মিতা ডাইমিথাইল অ্যামিনের থেকে বেশি, এটা মিথ্যা। ডাইমিথাইল অ্যামিনের ক্ষারধর্মিতা
অ্যানিলিনের থেকে বেশি, এটা সত্য। মিথাইল অ্যামিনের ক্ষারধর্মিতা NH3 থেকে কম, এটা মিথ্যা। তাহলে কে কম কে বেশি এই টাইপের কোশ্চেন এখান থেকে আসতে পারে, কিন্তু তুমি ওই লাইনগুলো মনে রাখবা না, তুমি শুধুমাত্র এই সিরিয়ালটা মনে রাখবা। তাহলে সবগুলা কম বেশি কথাবার্তা এখানে চলে আসছে। একজন কোশ্চেন করছে ভাই সব কি ট্রু ফলস থাকবে? ট্রু ফলস গুলাই তো ঝামেলা হয় রে ভাই। যেগুলা সহজ কোশ্চেন ওগুলা ম্যাক্সিমাম সবাই পারে, ট্রু ফলস গুলা ঝামেলা হয় দেখে আমি ট্রু ফলস গুলাতে একটু বেশি গুরুত্ব দিই। ঠিক আছে, ওকে। তাহলে অ্যামিনের কে কম কে বেশি সেটা আমরা পারতেছি। অ্যামিন হচ্ছে 213, সবচেয়ে বেশি ক্ষারীয় 213, তারপরে হচ্ছে NH3, আর সবচেয়ে দুর্বল হচ্ছে অ্যানিলিন। ওকে, এখানে খেয়াল করো যে অ্যামিনের ক্ষার ধর্মের ক্রমটাই দেয়া আছে, 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি, তারপর হচ্ছে NH3। ওকে, এবার অ্যামিনের শ্রেণী বিভাগ। গঠন অনুসারে অ্যামিন কয় শ্রেণীতে বিভক্ত? উত্তর হচ্ছে 3। তাহলে গঠন অনুসারে অ্যামিন কয় প্রকার? 3 প্রকার। অ্যালিফেটিক, অ্যারোমেটিক, বিষম চাকতিক। অ্যালিফেটিক মানে মুক্ত শিকল, অ্যারোমেটিক মানে বদ্ধ শিকল, বিষম চাকতিক মানে যার চক্রে কার্বন ছাড়া অন্য কোনো পরমাণু থাকে। সেটা আমরা জানি, এখানে ইম্পর্টেন্ট করা হচ্ছে উদাহরণগুলা। কোশ্চেন আসবে উদাহরণ থেকে, ওই যে বাংলা নাম সেগুলা। নিচের কোনটি অ্যালিফেটিক অ্যামিন, নিচের কোনটি অ্যারোমেটিক অ্যামিন, নিচের কোনটি বিষম চাকতিক অ্যামিন। এই উদাহরণের নামগুলা মুখস্থ রাখার দরকার নাই তোমাদের, কিভাবে পারবা দেখে নাও। যেখানে অ্যামিন কথার আগে মিথাইল শব্দটা আছে, মিথাইল মানে অ্যালিফেটিক। দেখো সবগুলা মিথাইলের উদাহরণে, অ্যালিফেটিক গুলার উদাহরণে মিথাইল আছে। মিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন, ট্রাইমিথাইল অ্যামিন। তাহলে অ্যালিফেটিক অ্যামিনের উদাহরণ কিভাবে মনে রাখবো? সেখানে মিথাইল থাকবে। অ্যারোমেটিক অ্যামিনের দেখো ফিনাইল থাকবে, ফিনাইল অ্যামিন, মিথাইল ফিনাইল অ্যামিন, ডাইমিথাইল ফিনাইল অ্যামিন, ফিনাইল শব্দটা থাকবে। আর বিষম চাকরিক অ্যামিন ম্যাক্সিমাম নামগুলা প দিয়ে, পতে পাইরল, পতে পিরিডিন, পতে পাইরোলিডিন। পাইরল, পিরিডিন, পাইরোলিডিন, তিনটা প, একটা শুধু আলাদা, সাইক্লোইথিলিন অ্যামিন, ওটা আলাদা করে মনে রাখো। ওকে, দেন পরের লাইনটা, নাইট্রোজেন পরমাণুতে যুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা অনুসারে অ্যামিন কয় শ্রেণীতে বিভক্ত? 3 শ্রেণী, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। পরের পেজে তাদের কার্যকরী মূলকগুলো আছে, কিন্তু সেটা আমরা আগেই পড়ে ফেলেছি। প্রাইমারি অ্যামিনের কার্যকরী মূলক হচ্ছে NH2। প্রাইমারি অ্যামিনের কার্যকরী মূলক যদি হয় NH2, তোমরা বই না দেখেই বলো সেকেন্ডারি অ্যামিনের কার্যকরী মূলক কি হবে, লেখো কমেন্ট সেকশনে লেখো। প্রাইমারি অ্যামিন হচ্ছে NH2 মূলক, তাহলে সেকেন্ডারি অ্যামিনের কার্যকরী মূলকটা কি হবে? সেকেন্ডারি অ্যামিনের কার্যকরী মূলকটা কি? NH, ইয়েস, একটা করে হাইড্রোজেন কমবে, ঠিক না? তাহলে বলো তো টারশিয়ারি অ্যামিনের কার্যকরী মূলকটা কি হবে? কি হবে টারশিয়ারি অ্যামিনের কার্যকরী মূলক? প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যামিনের কার্যকরী মূলকটা কি হবে? এন, ইয়েস, জুবায়ের বিন মুস্তফা, ইউ আর কারেক্ট। তার মানে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এদের মাঝখানে পার্থক্য হচ্ছে একটা করে হাইড্রোজেন। এই পড়াটা এখানে ইম্পর্টেন্ট না, পড়াটা ইম্পর্টেন্ট হচ্ছে এখানকার উদাহরণগুলা। উদাহরণগুলা থেকে কোশ্চেন আসবে, নিচের কোনটি প্রাইমারি অ্যামিন, নিচের কোনটি সেকেন্ডারি, নিচের কোনটি টারশিয়ারি। সংকেত দিয়ে আসবে না, আসবে বাংলা নাম দিয়ে। এই নামগুলা মনে রাখা সহজ। কিভাবে দেখো, যেটা প্রাইমারি অ্যামিন সেখানে অ্যামিন শব্দটার আগে একটা মাত্র শব্দ আছে। অ্যামিন কথার আগে একটা শব্দ থাকলে সেটা এক ডিগ্রি অ্যামিন। মানে কি? মিথাইল অ্যামিন, অ্যামিন শব্দের আগে একটা শব্দ, সো এটা 1 ডিগ্রি। ইথাইল অ্যামিন 1 ডিগ্রি, আমি অ্যামিন 1 ডিগ্রি, তুমি অ্যামিন 1 ডিগ্রি, ফিনাইল অ্যামিন 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অ্যামিন শব্দের আগে যেখানে একটা মাত্র শব্দ, সেখানে ওটা কয় ডিগ্রি অ্যামিনের উদাহরণ হবে? 1 ডিগ্রি অ্যামিন, প্রাইমারি।
তাহলে যেখানে অ্যামিন শব্দের আগে দুইটা করে শব্দ, ওটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। যেমন ডাই মিথাইল অ্যামিন, দুইটা শব্দ, ডাই মিথাইল অ্যামিন। ইথাইল মিথাইল অ্যামিন 2 ডিগ্রি। মিথাইল ফিনাইল অ্যামিন 3 ডিগ্রি। তাহলে অ্যামিন শব্দের আগে দুইটা করে শব্দ থাকলে 2 ডিগ্রি, সরি 3 ডিগ্রি না, অ্যামিন শব্দের আগে দুইটা শব্দ। আর অ্যামিন শব্দের আগে যদি ট্রাই শব্দটা থাকে, ট্রাই অথবা তিনটা শব্দ থাকে, তখন সেটা হবে 3 ডিগ্রি। মানে কি, লাস্টেরটা দেখো, ডাই মিথাইল ফিনাইল অ্যামিন। ডাই মিথাইল অ্যানিলিন লেখা, কিন্তু আমরা তো জানি অ্যানিলিন মানেই হচ্ছে ফিনাইল অ্যামিন। তাহলে ওখানে অ্যানিলিন না, ওটাকে যদি অ্যামিন আকারে লিখিবে তাহলে সেটা কি হবে, ফিনাইল অ্যামিন, ডাই মিথাইল ফিনাইল অ্যামিন। তাহলে আসল কথা হচ্ছে অ্যামিন শব্দের আগে তিনটা শব্দ অথবা ট্রাই শব্দ। আমি এতটুক পড়া আবার একটু রিপিট করি, ঠিক আছে? শুনো আমার কথা মন দিয়ে। গঠন অনুসারে অ্যামিন 3 শ্রেণীতে বিভক্ত: অ্যালিফেটিক, অ্যারোমেটিক, বিষম চাকতিক। এদের উদাহরণগুলা, অ্যালিফেটিক অ্যামিনের উদাহরণে মিথাইল শব্দটা থাকবে, অ্যারোমেটিক অ্যামিনের উদাহরণে ফিনাইল শব্দটা থাকবে, আর বিষম চাকতিকের নামগুলা হচ্ছে প দিয়ে, পাইরল, পিরিডিন, পাইরোলিডিন, একটা শুধু আলাদা, সাইক্লোইথিলিন অ্যামিন। দেন নাইট্রোজেন পরমাণুতে যুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যানুসারে অ্যামিন 3 শ্রেণীতে বিভক্ত: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। এদের কার্যকরী মূলক হচ্ছে NH2, NHN। এবং এদের মাঝখানে উদাহরণগুলো হচ্ছে একটা শব্দ, দুইটা শব্দ, তিনটা শব্দ দেখে বের করা যায়। অ্যামিন শব্দের আগে যেখানে একটা শব্দ সেটা 1 ডিগ্রি, অ্যামিন শব্দের আগে দুইটা শব্দ ওটা 2 ডিগ্রি, আর অ্যামিন শব্দের আগে তিনটা শব্দ ওটা ট্রাই বা 3 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই উদাহরণগুলো আমরা পড়ে ফেলবো এখান থেকে। প্রস্তুতি খুব বেশি ইম্পর্টেন্ট না, প্রস্তুতি খুব বেশি ইম্পর্টেন্ট না বেয়া, এগুলা প্রস্তুতি। দেন আছে অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া। শনাক্তকারী বিক্রিয়া মানে হচ্ছে এখান থেকে পরীক্ষাগুলোর নাম আর কালার করতে হবে, পরীক্ষাগুলোর নাম কি আর পরীক্ষা কোন পরীক্ষায় কি কালার হয়। দেন ক্লোরোফর্মের বিশুদ্ধতা সংরক্ষণের সতর্কতা, এখানে একটু পড়া আছে। আমরা জানি ক্লোরোফর্মকে রঙিন বোতলে রাখতে হয়, অস্বচ্ছ বাদামি বোতলে রাখতে হয়। ওখানে না রাখলে সাদা বোতলের ভিতরে আলোর উপস্থিতিতে ক্লোরোফর্ম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হয়ে যায় ফসজিন গ্যাস। এই ফসজিন গ্যাস হওয়া রোধ করতে চাইলে ক্লোরোফর্মকে আলোতে রাখা যায় না, অন্ধকারে অস্বচ্ছ বাদামি বোতলে রাখতে হয় এবং তার সাথে 1% ইথানল যোগ করা হয়। এই লাইনগুলো একটু দেখে নিও ভাইয়া। ক্লোরোফর্মের বিশুদ্ধতা সংরক্ষণের সতর্কতা। অ্যামিন থেকে আমাদের আর তেমন কোনো পড়া নাই, অ্যামিনের পড়াগুলা অলমোস্ট শেষ। লাস্টে আছে এই কালো অংশটার পরে জেনে নাও, জেনে নাও এর এখানে কিছু ব্যবহার আছে, ব্যবহারগুলো মুখস্থ করে রাখা জরুরি। লাস্টের লাইনটা বেশি ইম্পর্টেন্ট। নানাবিধ রঞ্জক ও সালফার ড্রাগস তৈরিতে ব্যবহৃত হয় হচ্ছে ফিনাইল অ্যামিন। ঠিক আছে? এই সালফার ড্রাগস তৈরিতে কি ব্যবহৃত হয়, তার উত্তর হচ্ছে ফিনাইল অ্যামিন। অ্যামিন পড়া শেষ, আমরা আসবো অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে CHO আর কিটোনের কার্যকরী মূলক হচ্ছে CO। এটা আমরা জানি, মূলত আসবে অ্যালডিহাইড কিটোনের ব্যবহার। যাদের কাছে বই আছে তারা দেখতে পারো, অ্যালডিহাইড কিটোনের 2nd পেজে আছে এই পড়াটা, অ্যালডিহাইড কিটোনের ব্যবহার। যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের দাগায় দিতেছি ভাইয়া। কত পার্সেন্ট জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়? ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণকে বলা হয় ফরমালিন। ফরমালিন কি কাজে ব্যবহৃত হয়? পচন রোধক এবং সার্জারির যন্ত্রপাতির জীবাণুনাশক। তাহলে কোশ্চেন আসবে সার্জারির যন্ত্রপাতির জীবাণুনাশক হিসেবে কি ব্যবহৃত হয়? ফরমালিন। দেন সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক কোনটা? এসিটোন। অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি, প্রস্তুতি থেকে তাপমাত্রা, চাপ, ওগুলো একটু দেখে নিবা ভাইয়া। প্রস্তুতি খুব বেশি ইম্পর্টেন্ট না। শনাক্তকারী বিক্রিয়া, এই যে শনাক্তকারী বিক্রিয়া থেকে তোমাকে এই পরীক্ষাগুলোর নাম করতে হবে। কার্বনিল মূলক শনাক্তকরণ পরীক্ষার নাম কি?
2,4-DNP পরীক্ষা। আর এখানে কি বর্ণের অদক্ষেপ পড়ে? হলুদ কমলা। টলেন বিকারক পরীক্ষা হচ্ছে অ্যালডিহাইড কিটোনের পার্থক্যকারী পরীক্ষা, ওখানে চকচকে সিলভার দর্পণ সৃষ্টি হয়। আর ফেহলিং দোবন পরীক্ষায় লালচে বর্ণের অদক্ষেপ পড়ে। জাস্ট এই পরীক্ষাগুলোর নাম এবং কোন পরীক্ষাতে কি হয়, ঠিক আছে? ওকে, আমরা পরের পড়াতে আসি। কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার অ্যামাইড, টপিকস নাম্বার 2.11.8। কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে COOH, এস্টার মানে হচ্ছে COOR, অ্যামিনের কার্যকরী মূলক হচ্ছে NH2, আর অ্যামাইডের কার্যকরী মূলক হচ্ছে CONH2। শুরুতে এগুলো আছে, কার কার্যকরী মূলক একটু দেখে নিও। এখানে ইম্পর্টেন্ট পড়া হচ্ছে এই সংকেতগুলোর নিচে কোথায় কোন অ্যাসিড পাওয়া যায় সে লাইনটা। ভিনেগারে কোন অ্যাসিটিক থাকে? কোন অ্যাসিড ভিনেগারে থাকে? অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। বাটারে থাকে বিউটানোয়িক অ্যাসিড, নাম শুনেই বোঝা যাচ্ছে বাটার মানে বিউটার। লাল পিঁপড়া এবং বিমরুলের গ্ল্যান্ডে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড। এই পড়াগুলো কিন্তু আজকে সকালের পড়াতেও পাইছিলাম, ঠিক আছে? প্রাণীজ চর্বি এবং উদ্ভিদ তেলে থাকে স্টিয়ারিক অ্যাসিড। পাম তেলে পামিটিক অ্যাসিড, পামিটিক মিল আছে। তাহলে ভাই কোথায় কোন অ্যাসিড থাকে সেটা একটু মনে রাখতে হবে। পিঁপড়াতে ফর্মিক অ্যাসিড, ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড, বাটারে বিউটারনোয়িক অ্যাসিড, পাম তেলে পামিটিক অ্যাসিড, আর চর্বিতে থাকে স্টিয়ারিক অ্যাসিড। এই নামগুলা একটু পড়ে নিলাম। দেন কার্বক্সিলিক অ্যাসিডের সংজ্ঞা ইম্পর্টেন্ট না? ফ্যাটি অ্যাসিড কাকে বলে? সংজ্ঞা ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা, দেখো পাশে স্টার দেয়া। ফ্যাটি অ্যাসিডের উদাহরণগুলা। ফ্যাটি অ্যাসিড দুই প্রকার হতে পারে, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। এখানে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ 1, 2, 3, তিনটা। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণও দেখো তিনটা। তাহলে 3-এর সাথে 1 যোগ করলেই সাবদের জন্য কোশ্চেন করাটা সহজ। সো এখান থেকে কোশ্চেন আসবে নিচের কোনটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নয়, অথবা নিচের কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নয়। এই উদাহরণগুলা আগে আমরা বাংলা নামগুলা পড়ে নিবে। তিনটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের নাম মনে রাখার জন্য সিম্পল একটা টেকনিক হচ্ছে পোস্ট। তাহলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড তিনটার নাম হচ্ছে পোস্ট মাস্টার। পো দিয়ে প্রোপানোয়িক অ্যাসিড, প দিয়ে পামিটিক অ্যাসিড, আর শয়টো দিয়ে স্টিয়ারিক অ্যাসিড। তাহলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড গুলোর নাম হচ্ছে পোস্ট, প্রোপানোয়িক, পামিটিক, স্টিয়ারিক। অসম্পৃক্ত কথাটা অ দিয়ে, এবং তার উদাহরণগুলো মনে রাখো অলি শব্দটা দিয়ে। অ দিয়ে দুইটা, অ্যাক্রোলিক অ্যাসিড, অলিইক অ্যাসিড, আর লি দিয়ে লিনোলিক অ্যাসিড। তাহলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড গুলোর নাম হচ্ছে পোস্ট, আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড গুলোর নাম হচ্ছে অলি। অ্যাক্রোলিক, অলিইক, লিনোলিক। ওকে, এখন একজন কোশ্চেন করছে ভাই এখানকার সংকেতগুলা কি লাগবে? একবার আসছিল ভাইয়া, বড় বড় গাঠনিক সংকেত আসে না, বাট এই সংকেতগুলো দেখো এক লাইনের C17H35COOH এরকম সংকেতগুলো আসবে। তাহলে এই সংকেতগুলো আমরা কিভাবে পারবো? সংকেতগুলো একটু বলে দেবে। প্রোপানোয়িক অ্যাসিড 1 নাম্বারটা, নাম শুনলে বোঝা যাচ্ছে মিথা ইথা প্রোপা, 3 কার্বন। সো ওখানে দেখো 3 কার্বন, CH3 CH2 COOH, 3 কার্বন। প্রোপানোয়িক অ্যাসিড 3 কার্বন। 3 নাম্বারটা দেখো উপরে পামিটিক অ্যাসিড, মনে রাখবা পতে পাম, পতে 15, পাম 15, কার্বন 15। কার্বন যদি 15 হয় হাইড্রোজেন হবে 31, কার্বন 15, দ্যাট মিন্স হাইড্রোজেন 31, তারপরে COOH 15, তারপরে 31 COOH। দুইটা পড়লাম, 1 নাম্বারটা 3 নাম্বারটা। নিচের 1 নাম্বারটা অ্যাক্রোলিক অ্যাসিড, ওই সংকেতটা মুখস্থ করে ফেলো ডাইরেক্ট, CH2 ডাবল বন্ড CH3OH। কেন এরকম হচ্ছে এটা মুখস্থ করো, CH2 ডাবল বন্ড CH3OH। বাকি তিনটা খেয়াল করো, উপরের 2 নাম্বারটা স্টিয়ারিক অ্যাসিড, কার্বন 17, নিচের 2 নাম্বারটা অলিইক অ্যাসিড, ওটাও কার্বন 17, নিচের 3 নাম্বারটা লিনোলিক অ্যাসিড, ওটাও কার্বন 17।
এই তিনটা সংকেতের সবাই কার্বন 17, কিন্তু খেয়াল করো হাইড্রোজেন কিন্তু সেম না। কার্বন সেম কিন্তু হাইড্রোজেন সেম না। কোনোটাতে কার্বন 17 পরে হাইড্রোজেন 35, কোনোটাতে হাইড্রোজেন 33, কোনোটাতে হাইড্রোজেন 31। তাহলে এই সংকেত তিনটা আমাদের প্যাচ লাগতে পারে। এই তিনটার সংকেত মনে রাখার জন্য আমরা এই টেকনিকটা ফলো করব। লি অস্ট। ব্রেট লি নামে একটা প্লেয়ার ছিল এবং উনি ছিল অস্ট্রেলিয়ার। ওই কথাটাই এখানে লেখা আছে, লি অস্ট, মানে ব্রেট লি অস্ট্রেলিয়ার। ওই কথা না, আসলে এখানে তিনটা নাম আসছে। লিতে লিনোলিক, অতে অলিইক, আর শয়ট দিয়ে স্টিয়ারিক অ্যাসিড। লিনোলিক, অলিইক, স্টিয়ারিক, লি অস্ট। এরা সবাই কার্বন 17, কিন্তু হাইড্রোজেন খেয়াল করো প্রথমটাতে 31, তারপরে 33, তারপরে 35। একদম ইজি হিসাব। তাহলে যদি কোশ্চেন আসে অলিক অ্যাসিডের সংকেত কি, উত্তর হবে C17H33 COOH। যদি কোশ্চেন আসে স্টিয়ারিক অ্যাসিডের সংকেত কি, C17H35 COOH। বুঝতে পারছো? তাহলে আমি এই পড়াটুকু আরেকবার রিপিট করি ভাইয়া। ফ্যাটি অ্যাসিড দুই প্রকার, সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড গুলোর নাম হচ্ছে পোস্ট, প্রোপানোইক, পামিটিক, স্টিয়ারিক। আর অসম্পৃক্ত গুলোর নাম হচ্ছে ওলি, অ্যাক্টোলিক, অলিইক, আর স্টিয়ারিক। সরি, লিতে লিনোলিক, অলি, লিনোলিক। ঠিক আছে? দেন এদের সংকেত, প্রোপানোইক অ্যাসিড হচ্ছে তিনটা কার্বন থাকবে, CH3 CH2 COOH। ওকে। দেন প্রোপানোইক অ্যাসিডের পরে পামিটিক অ্যাসিড হচ্ছে 15, কার্বন 15, কার্বন 15, হাইড্রোজেন 31 COOH। দেন অ্যাক্টোলিক অ্যাসিড CH2 ডাবল বন্ড CH COOH, কার্বন 17 ওয়ালা তিনটা হচ্ছে লি অস্ট, লিনোলিক, অলিক, স্টিয়ারিক। হাইড্রোজেন হচ্ছে 31, 33, 35। ওকে। এই নাম আর সংকেতগুলোই পরীক্ষায় আসবে। একজন বলছে ভাইয়া আমি এই চ্যাপ্টারটা স্কিপ করতে চাই, মাথা ঘুরায়। ইয়েস, স্কিপ করো, ইনশাল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষা চান্স পাওয়াটাও তোমাকে স্কিপ করবে, মাস্ট। কোনো অসুবিধা নাই, যেমন কর্ম তেমন ফল। স্কিপ করবা, স্কিপের মতোই রেজাল্ট পাবা। ওকে, ফ্যাটি অ্যাসিডের অংশটা শেষ। তারপরে আছে ফ্যাটি অ্যাসিড প্রস্তুতি। প্রস্তুতি থেকে ভাইয়া তাপমাত্রা, চাপ, প্রভাবকের নামগুলো একটু দেখে নিবা। তাপমাত্রা, চাপ আর প্রভাবকের নামগুলা। দেন কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া। শনাক্তকারী বিক্রিয়ার এখান থেকে পড়তে হবে আমাকে পরীক্ষাটার নাম। লিটমাস পরীক্ষা কিন্তু আমরা জানি নীলকে লাল করে। আমরা অনীলা নামে একটা কথা জৈব রসায়ন না, পরিমাণগত রসায়নের এখানেই পড়ে আসছি। অনীলা, অম্ল নীলকে লাল করে, তাই না? অনীলা, দেখো এখানে তাই বলা আছে, যেহেতু এটা অ্যাসিড সো এইটা নীল লিটমাসকে লাল করে। এই কোশ্চেনটা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2019। নিচের কোনটি নীল লিটমাসকে লাল করে? উত্তর হচ্ছে অ্যাসিড, জৈব অ্যাসিড। আর সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা কত পার্সেন্ট? 5%। সেটা চুনের পানিকে ঘোলা করে। চুনের পানির সংকেতটা মনে রাখবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2। ওকে। দেন এগুলো সমীকরণ বিক্রিয়া, এগুলো পড়া লাগবে না। এখানে একটা পড়া আছে, ফর্মিক অ্যাসিড একই সাথে অ্যাসিড এবং অ্যালডিহাইড উভয় হিসেবে কাজ করতে পারে, সেটা তোমরা জানো। অ্যাসিড এবং অ্যালডিহাইড উভয় হিসেবে কাজ করে কোন অ্যাসিড? ফর্মিক অ্যাসিড। অধিক জেনে নাও নামে একটা জায়গা আছে, এখান থেকে সিম্পল একটা কথা, ক্লোরিন যত বাড়বে শক্তি তত বাড়বে। সহজ কথা, ক্লোরিন বাড়লে শক্তি বাড়ে। তাহলে অ্যাসিডিক অ্যাসিডের চেয়ে ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড সবল অ্যাসিড। ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের চেয়ে ডাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড আরো সবল অ্যাসিড। তার মানে ক্লোরিন যত বাড়ে অ্যাসিডের শক্তি তত বাড়ে। এই কথাটা মনে রাখলেই হবে এখান থেকে। দেন 2.11.9 নাম্বার টপিকস হচ্ছে এস্টার। এস্টার মানে হচ্ছে RCOOR। পাকা ফলের সুগন্ধ বা সুগন্ধি বস্তুতে এস্টার পাওয়া যায়, এগুলো তোমরা জানো। এখানে যে লাইনটা ইম্পর্টেন্ট ভাইয়া, কোথায় কোন এস্টার থাকে, এই চারটা।
2018 সালে মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন এখান থেকে আসছিল, পাকা কমলায় কোন এস্টার পাওয়া যায়? উত্তর হচ্ছে অক্টাইল এসিটেট। তাহলে এখানকার এই চারটা ফুল বা ফলের নাম এবং তাদের ভিতর কোথায় কোন এস্টার থাকে এই নামগুলো মনে রাখবো কিভাবে? এই নামগুলো অনেক বড় বড়, কিন্তু এই নামগুলো একদম ছোট করেই মনে রাখা যায় ব্যায়া। তুমি খেয়াল করো, 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, এদের সবার ভিতরে এসিটেট কথাটা আছে। সো আমার এসিটেট কথাটা মনে রাখা এত জরুরি না। এসিটেট সবারই থাকবে। 4 নাম্বারটা একটু আলাদা, পাকা আনারস হচ্ছে বিউটাইল বিউটারেট। এই নামটা কিভাবে মনে রাখবা? তোমরা আনারসের পাশে তোমাদের বইয়ে ছোট্ট করে লিখে রাখো বিউটি। আমি মনে রাখি আনারস হচ্ছে সবচেয়ে বিউটিফুল ফল। তোমরা যত ফল দেখছো এদের ভিতর একমাত্র একটাই ফল হচ্ছে আনারস, যার মাথায় সুন্দর করে একটা মুকুট দিয়ে দিছে আল্লাহ। আনারসের মাথায় যে অংশটা মুকুটের মতো না? ইয়েস। সো মুকুট, আমরা জানি সবচেয়ে যে বিউটিফুল তার মাথাতেই দেয়া হয় মুকুট, তাই আমরা মনে রাখবো সবচেয়ে বিউটিফুল ফল হচ্ছে আনারস। তাহলে ভাই বিউটিফুল ফল যদি আনারস হয়, আনারসের নাম এস্টারটার নাম হবে বিউটি, বিউটাইল বিউটারেট এস্টার। সো পাকা আনারসে কোন এস্টার পাওয়া যায়? উত্তর হচ্ছে বিউটাইল বিউটারেট। বাকি তিনটার নামের লাস্টে এসিটেট আছে, কিন্তু প্রথম অংশটা আমরা মনে রাখবো। পাকা কলা, কলার মিনিমাম দাম হচ্ছে 5 টাকা। কলা খাইতে গেলে 5 টাকা দাম পড়ে, তাহলে কলার দাম 5 টাকা, কলার পাশে ছোট্ট করে লিখে রাখো 5, 5 মানে পেন্টা। তাহলে পাকা কলায় কোন এস্টার থাকে? পেন্টাইল এসিটেট। কমলার দাম কলার থেকে একটু বেশি, সো ওখানে তোমরা লিখে রাখো 8, 5-এর থেকে বেশি মানে হচ্ছে 8, তাহলে 8 মানে অক্টাইল এসিটেট। তাহলে পাকা কমলায় কোন এস্টার থাকে? অক্টাইল এসিটেট। আর জেসমিন ফুল, সেখানে থাকে বেনজাইল এসিটেট, তার পাশে ছোট করে আমরা মনে রাখবো বন, বনের জন্য জেসমিন ফুল, বন দিয়ে বনজাইল এসিটেট। অনেকের এগুলো এমনি মনে থাকে বেয়া, তারপরে ফাইনাল পরীক্ষায় অনেক বেশি লোড পড়বে, তো এই কারণে কিছু এক্সট্রা কথা যোগ করে মনে রাখাচ্ছি যাতে বেশি দিন মনে থাকে। তাহলে আমি এই পড়াটা আরেকবার রিপিট করি। সবচেয়ে বিউটিফুল ফল হচ্ছে আনারস, তার মানে আনারসের এস্টারটার নাম হচ্ছে বিউটাইল বিউটারেট। বাকি সবার নামের লাস্টে এসিটেট। কলার দাম 5 টাকা, তো কলায় এস্টারের নাম হচ্ছে পেন্টাইল এসিটেট। কমলার দাম কলার থেকে একটু বেশি, 8 টাকা, সো 8 দিয়ে অক্টাইল এসিটেট। আর জেসমিন ফুল বনের জন্য, সো ওইটার নাম হচ্ছে বনজাইল, বনজাইল না বেনজাইল এসিটেট। মনে থাকবে? তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2012, পাকা কমলায় কোন এস্টার পাওয়া যায়? উত্তর হচ্ছে অক্টাইল এসিটেট। কিন্তু তার আগেও এখান থেকে আরো অনেকবার আসছে, 2012 সালে একবার আসছিল একটা কঠিন কোশ্চেন, পাকা কলায় কোন এস্টার পাওয়া যায়? অপশনে এই বাংলা নামগুলা দেয় নাই। নামের ডান পাশে তোমরা ছোট ছোট সংকেতগুলা দেখতে পাচ্ছ? বেশ কি ছোট না? এই ছোট ছোট সংকেতগুলা দিয়েছিল। তোমাকে 4টা সংকেত দিয়েও কোশ্চেন আসতে পারে, পাকা কলা কমলা আনারসে কোন এস্টারটা থাকে। এত বড় বড় সংকেত আমার মনে রাখার কোনো দরকার নাই, আমরা যা মনে রাখছি ওইটা দিয়ে সংকেত সুদ্ধা পারি। কিভাবে দেখো বেয়া, লাস্টে C5, আমরা কলা মনে রাখছি 5, তো তার সংকেতে অবশ্যই লাস্টে থাকবে C5। কমলা করছি 8, সো দেখো লাস্টে আছে C8। দেন পাকা আনারস, আনারস মনে রাখছি বিউটি, বিউট মানে কিন্তু 4, লাস্টে C4। আর জেসমিন ফুল হচ্ছে বন, বেনজাইল বেনজিন, তার মানে C6। দেখো তো C6 আছে না? ওকে, সো আমার এখান থেকে সংকেতগুলা মনে না রাখলেও কিন্তু আমরা এমসিকিউতে ঠিকই উত্তর করতে পারবো। ক্লিয়ার? তার মানে এখান থেকে নামও আসতে পারে, সংকেতও আসতে পারে, কিন্তু আমাদের যাই আসুক না কেন কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? এস্টারের শনাক্তকারী পরীক্ষাটার নাম হচ্ছে ফেরিক হাইড্রামিড পরীক্ষা। ওখানে যে পদক্ষেপ হয় তার কালার হচ্ছে লালচে বাদামি, পরীক্ষাটার নাম আর কালার। 2.11.10 হচ্ছে অ্যামাইড। অ্যামাইড মানে CONS2, সেটা আমরা জানি। অ্যামাইডের গুরুত্ব এখানে দেখো একটা ডাক্তারি কথা আছে,
ডাক্তারি কথা যেখানেই পাবা সেটা অবশ্যই ভালো মতো পড়বা। মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন করে ডাক্তাররা, সো তারা ওই লাইনগুলো বেশি পছন্দ করে। বেদনানাশক ওষুধ অ্যাসপিরিনের বিকল্প ওষুধ হচ্ছে প্যারাসিটামল, আর এগুলা কি যৌগ? অ্যামাইড যৌগ। তাহলে অ্যাসপিরিন বা প্যারাসিটামল গুলা কি যৌগ? অ্যামাইড। ঠিক আছে, পরের পেজে অ্যামাইডের শনাক্তকারী বিক্রিয়া আছে, ওখান থেকে একটু পড়তে হবে ভাইয়া। পচা মাছের গন্ধ, তাহলে কোন যৌগের শনাক্তকরণে পচা মাছের গন্ধ পাওয়া যায়? উত্তর হচ্ছে অ্যামাইড। ওকে, অ্যামাইড পড়া শেষ। আজকের পড়ার অর্ধেক অংশ অনেকটুকু শেষ, এখন আর খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। 2.12 এগুলো হচ্ছে ব্যবহারিক ব্যাপ। 2.12 নাম্বার টপিকস ব্যবহারিকের ফার্স্ট প্যারাটা দেখো, মূলনীতি। মূলনীতির একেবারে ফার্স্ট লাইন, মূলনীতি হচ্ছে এগুলো শনাক্তকারী পরীক্ষা। শনাক্তকারী পরীক্ষা আমি আগে বলছি, এখান থেকে আমরা পড়বো শুধুমাত্র পরীক্ষাগুলোর নাম আর কালার। হ্যালোজেন শনাক্তকারী পরীক্ষার নাম কি? উত্তর হচ্ছে ল্যাসাইন পরীক্ষা। তাহলে হ্যালোজেন শনাক্তকারী পরীক্ষার নাম কি? ল্যাসাইন। ল্যাসাইন পরীক্ষায় কোন ধাতু ব্যবহার করা হয়? সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়। ল্যাসাইন পরীক্ষা চিত্র সহ আলোচনা করো, এগুলো তোমাদের পড়ার দরকার নেই, কিন্তু তার নিচে দেখো তিনটা কালার দেখা যায়। ল্যাসাইন পরীক্ষায় সিলভার ক্লোরাইড কি বর্ণের পদক্ষেপ দেয়? সাদা। ব্রোমাইড হালকা হলুদ, আয়োডাইড হলুদ পদক্ষেপ দেয়। এই কালার তিনটা পড়তে হবে। দ্যাট মিনস আমি পরীক্ষার নাম আর কালার পড়তেছি, ল্যাসাইন পরীক্ষা আর এই তিনটা কালার। দেন ব্যবহারিক, এখানে দেখো লেখা আছে অ্যালকোহল মূলক শনাক্তকরণ। মূলনীতিতে দেখো 1 2 3 4 চারটা পরীক্ষার নাম আছে। সো কোশ্চেন আসবে অ্যালকোহলের শনাক্তকারী পরীক্ষা 9 কোনটা? আগে তোমাকে এই চারটা নাম পড়তে হবে। এই চারটা নাম আমরা একটা লাইন দিয়ে মনে রাখি। সাদিয়া এসে সারেনি। সাদিয়া কোনো কারণে একটু বিজি, ও কারণে সে এখনো এসে পৌঁছাইতে পারে নাই। সাদিয়া এসে সারেনি, এই পরীক্ষা, এই কথাটা দিয়ে আমরা চারটা পরীক্ষার নাম মনে রাখবো যেগুলো হচ্ছে অ্যালকোহলের পরীক্ষা। কি কি দেখো, সাদিয়া দিয়ে সোডিয়াম, সোডিয়াম ধাতু সহ পরীক্ষা। এসে দিয়ে দুইটা, একটা এসিটাইল ক্লোরাইড পরীক্ষা আর একটা হচ্ছে অ্যাস্টার পরীক্ষা। এসেতে অ্যাস্টার, এসেতে এসিটাইল ক্লোরাইড পরীক্ষা। আর সারেনি, ওটা দিয়ে হচ্ছে সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা। তাহলে সাদিয়া এসে সারেনি চারটা পরীক্ষার নাম হচ্ছে সোডিয়াম ধাতুর পরীক্ষা, এসিটাইল ক্লোরাইড পরীক্ষা, অ্যাস্টার পরীক্ষা, সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা। তাহলে উত্তর দাও ভাইয়া, অ্যালকোহলের শনাক্তকারী পরীক্ষা 9 কোনটি? এ সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, বি অ্যাস্টার পরীক্ষা, সি সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা, ডি ফেরিক ক্লোরাইড পরীক্ষা। কি হবে উত্তর? সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, অ্যাস্টার পরীক্ষা, সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা, ফেরিক ক্লোরাইড পরীক্ষা। নিচের কোনটি অ্যালকোহলের শনাক্তকারী পরীক্ষা নয়? কোনটা উত্তর? ডি, ইয়েস। সো পরীক্ষাগুলোর নাম আমরা মনে রাখবো, এবং এই চারটা পরীক্ষার কোথায় কি কালার হয় সেই কালারটা শুধু পড়বো ভাইয়া, ভিতর থেকে কোনো বর্ণনা টর্ণনা পড়বো না, শুধুমাত্র কালার। তারপরের পেজে আছে অ্যালডিহাইড কিটোনের শনাক্তকারী পরীক্ষা। অ্যালডিহাইড কিটোনের শনাক্ত পরীক্ষা আগেও ছিল। 2,4-DNP পরীক্ষা হলুদ কমলা বর্ণের পদক্ষেপ, টলেন বিকারক হচ্ছে সিলভার দর্পণ, আর ফেলিং দ্রবণ পরীক্ষায় লালচে পদক্ষেপ। ঠিক আছে, আর নিচে দেখো জৈব অ্যাসিডের শনাক্তকারী পরীক্ষা, লিটমাস পরীক্ষা আমরা করছি অনিলা, নীল লিটমাসকে লাল করে। আর সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা 5% সোডিয়াম বাইকার্বনেট, এগুলো সব আগের ক্লাসে ছিল। তার মানে শনাক্তকারী পরীক্ষা থেকে আমরা পড়তেছি ভাইয়া এই পরীক্ষাগুলোর নাম আর কালার, আর কিচ্ছু না। হ্যাঁ, লিটমাস পরীক্ষা অনিলা, এটা তো তোমরা জানো তাই না? 2.13 নাম্বার টপিকস, টপিকস নাম্বার 2.13 আইআর স্পেকট্রোস্কোপ। আইআর স্পেকট্রোস্কোপ কি কাজ করে? এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, তারপরেও জাস্ট একটু বোঝার জন্য বলি। আইআর মানে ইনফ্রারেড অবলোহিত রশ্মি, স্পেকট্রো মানে হচ্ছে স্পেকট্রাম বর্ণালী, আর স্কোপ মানে হচ্ছে বীক্ষণ। তাহলে স্পেকট্রোস্কোপ মানে হচ্ছে বর্ণালী বীক্ষণ। তার মানে আইআর স্পেকট্রোস্কোপ হচ্ছে ওই যন্ত্র যেখানে অবলোহিত রশ্মির সাহায্যে বর্ণালী বীক্ষণ করা হয়।
কথা হচ্ছে কেমিস্ট্রিতে বর্ণালী বীক্ষণ করে লাভ কি, এটা দেখো। আইআর স্পেকট্রোস্কোপের মূলনীতিতে একটু বুঝাই দিই। আমরা জৈব যৌগ শনাক্তকরণ করার কাজে আইআর স্পেকট্রোস্কোপ ব্যবহার করব। আইআর স্পেকট্রোস্কোপ কিভাবে কাজ করে অথবা কিভাবে কাজ করে সেটা একটু দেখো। এই যে স্যাম্পল যে জায়গাটা দেখতেছো, স্যাম্পল জায়গাটা হচ্ছে একটা টেস্ট টিউব। তুমি এই টেস্ট টিউবের ভিতরে কোনো একটা অজানা কেমিক্যাল যার তুমি শনাক্ত করতে চাও, সেই অজানা কেমিক্যালটা স্যাম্পলের এখানে বসাই দিবা। সোর্স, সোর্স মানে হচ্ছে এটা লাইট, এখান থেকে আইআর রশ্মি বের হবে। আইআর রশ্মি ওই স্যাম্পলের ভিতর দিয়ে যাবে এবং কিছুটা রশ্মি শোষিত হবে, কিছুটা রশ্মি প্রতিসরিত হয়ে এই যে ডিটেক্টরের উপর পড়বে। এই ডিটেক্টরের কাজ হচ্ছে প্রতিসরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত সেই মানটা দেখাই দিবে। সেই মানটা দেখাইলে অজানা কেমিক্যাল তুমি একটা মান পাবা। যারা এই আইআর স্পেকট্রোস্কোপটা বানাইছে তারা সবার জন্য কার মান কত আসতে পারে একটা চার্ট করে দিছে। তাহলে অজানা কেমিক্যালের জন্য তুমি একটা মান পেলা প্রতিসরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, আর চার্ট করা যে মানগুলো আছে সেই মানের সাথে তুমি অজানা কেমিক্যালটার মান মিশাবা বা জাস্ট মিলিয়ে দেখবা কার সাথে মিলে। যদি দেখো অজানা কেমিক্যালটার মান অ্যালকোহলের তরঙ্গ দৈর্ঘ্যের মানের সাথে মিলতেছে, তাহলে অজানা কেমিক্যালটা হচ্ছে অ্যালকোহল। যদি দেখো অজানা কেমিক্যালটার মান জৈব অ্যাসিডের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মিলতেছে, তাহলে অজানা কেমিক্যালটা হবে জৈব অ্যাসিড। আমি আবার বলি স্যাম্পল হিসেবে কোনো একটা অজানা কেমিক্যাল এখানে বসানো হবে এবং এটার ভিতর দিয়ে যাবে হচ্ছে আইআর রশ্মি। আইআর রশ্মি যাওয়ার পরে কিছুটা আইআর রশ্মি শোষিত হবে, কিছুটা আইআর রশ্মি প্রতিসরিত হবে এবং এক একটার ক্ষেত্রে এক এক পরিমাণ প্রতিসরিত হবে। পানির ভিতর দিয়ে যে প্রতিসরিত হবে, অ্যালকোহলের ভিতর দিয়ে ততটুকু যাবে না, ভিতর দিয়ে ততটুকু যাবে না, এক একটা এক এক রকম যাবে। সো কার কতটুকু প্রতিসরিত হয় ওই মানটা ডিটেক্টরে এখানে আসার পর উপরে ডিসপ্লেতে চলে আসবে। এবং এই মেশিনটা যারা বানাইছে আগে থেকে তারা তার সাথে একটা চার্ট যোগ করে দিচ্ছে যেখানে দেয়া আছে কার তরঙ্গ দৈর্ঘ্য কত আসতে পারে। সেই মানের সাথে অজানা কেমিক্যালের মান মিশালেই বলা যাবে অজানা কেমিক্যালটা আসলে কোন যৌগ। ঠিক আছে, ওকে। কিন্তু কথা হচ্ছে আমার মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে এমসিকিউ। এতক্ষণ যে বক বক করলাম এটা এমসিকিউ এর জন্য কিচ্ছু লাগবে না। এমসিকিউতে যেটা লাগবে সেটা আমি একটু তোমাকে দেখাই দিই। আইআর রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত, 2.5 থেকে 25 মাইক্রোমিটার, এটা লাগবে। নিচে জৈব যৌগ শনাক্তকরণ করতে তরঙ্গ সংখ্যা কত হতে পারে, 1000 থেকে 4000। এই জাস্ট দাগানো সংখ্যাগুলো একটু পড়ে নিবা। পরের পেজে দেখো প্রত্যেকটা যৌগ কার ফ্রিকোয়েন্সি কত আসতে পারে সেটা দেয়া আছে। এখান থেকে শুধুমাত্র 1 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বার এই চারটার প্রথম সংখ্যাটুকু পড়বা। যেমন ধরো 6 নাম্বার অ্যালডিহাইডের ফ্রিকোয়েন্সি কত আসে আইআর স্পেকট্রোস্কোপে, 2700। 7 নাম্বার অ্যালকেনের ফ্রিকোয়েন্সি কত, 2800। এই জাস্ট এতটুকু, এই চারটা সংখ্যা একটু মুখস্থ করবা, এর বেশি দরকার নাই। যদি এতটুকু না পারো তাও দরকার নাই। আবারও বলি 2.13 এই আইআর স্পেকট্রোস্কোপ থেকে ফাইনাল পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। এখানে যে গ্রাফগুলো দেখা যায় এগুলো দেখো পাহাড়ের মতো এলোমেলো গ্রাফ, এগুলা দিয়ে কোশ্চেন আসবে না, এগুলো পড়া লাগবে না। আমরা যাব 2.14 গ্লিসারিন ও ফেনল। এখানে গ্লিসারিনের 3টা ওএইচ থাকে। যে গ্লিসারিনের সংকেতটা যদি দেখো CH2OH, তারপরে CHOH, তারপরে আবার CH2OH। এই যে গ্লিসারিনের সংকেত কয়টা OH আছে, 3টা OH আছে। সো এটা হচ্ছে একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল বা ট্রাইগ্লিসারাইড। তাহলে গ্লিসারিনে OH কয়টা থাকে, ট্রাইগ্লিসারাইড বা 3টা OH থাকে। আর ফেনল মানে হচ্ছে বেনজিনের সাথে OH। এখানে যে লাইনটা ইম্পর্টেন্ট সেই লাইনটা আমি তোমাদের একটু দেখাই দিই। এটা 5 নাম্বার লাইনটা, শিল্পক্ষেত্রে ফেনল থেকে নাইলন, ইপক্সি আঠা বা গ্লু এবং থার্মোসেটিং ব্যাকেলাইট প্রস্তুত করা হয়। ফেনল থেকে নাইলন, ইপক্সি আঠা বা গ্লু এবং ব্যাকেলাইট প্রস্তুত করা হয়। ঠিক আছে, দেন পলিহাইড্রিক অ্যালকোহল আই ড্রপ কোল্ড ক্রিম তৈরিতে
ব্যবহৃত হয়, এই লাইনটা ব্যবহারগুলো বেশি আসে ব্যা। তার নিচে 3টা স্ফুটনাঙ্ক আছে, এই মান 3টা মুখস্থ করে ফেলতে হবে, 3টা স্ফুটনাঙ্কের মান। গ্লিসারিন প্রস্তুতি, এখানে কিছু সংখ্যা দেখতে পাবা, সেই সংখ্যাগুলো পড়তে হবে। যে নিচে স্পেন্ট লাইয়ের ভিতর 3 থেকে 5% গ্লিসারিন থাকে, ওখানে ফিটকিরি যোগ করলে 80% গ্লিসারিন পাওয়া যায়, এবং গ্লিসারিনের আপেক্ষিক গুরুত্ব 1.26। নিচের দিকে আরো কিছু সংখ্যা আছে, এই সংখ্যাগুলো দেখে নিও ভাইয়া। গ্লিসারিনের শনাক্তকারী বিক্রিয়া, পরীক্ষাগুলোর নাম পড়তে হবে, কালার পড়তে হবে, শনাক্তকারী বিক্রিয়া, ঠিক আছে। ফেনল, ফেনল মানে বেনজিনের সাথে ওএইচ, সেটা আমরা জানি। এখানে যেটা জানতে হবে, ফেনলের আরেক নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। সেই যা একদম দেখো ফেনলের ফার্স্ট লাইন, ফেনলের আরেক নাম কি? কার্বলিক অ্যাসিড, কার্বনিক না কিন্তু, এটা খেয়াল রাখতে হবে, কার্বলিক অ্যাসিড। ফেনল ডিসইনফেক্টেন্ট এন্ড অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়, এখানে একটু পড়ার আছে। ডিসইনফেক্টেন্ট এবং অ্যান্টিসেপটিক মানে কি? আর ডেটলের রাসায়নিক নামটা হচ্ছে 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল। পোড়া ক্ষতের ক্রিম তৈরিতে ব্যবহৃত হয় পিকটিক অ্যাসিড। আচ্ছা, তাহলে এখানে আমরা ফেনল থেকে যে লাইনগুলো লাগবে সেটা দেখলাম, কিন্তু ডিসইনফেক্টেন্ট ও অ্যান্টিসেপটিক এই করোনার সময়ে খুব গুরুত্বপূর্ণ শব্দ দুইটা হচ্ছে এটা, অ্যান্টিসেপটিক ও ডিসইনফেক্টেন্ট কি? আচ্ছা, ডিসইনফেক্টেন্ট হচ্ছে যেটা পরিবেশে জীবদেহে ব্যবহার করা হয়, যেমন ধরো দরজা ধরতে গেলে দরজা তোলে দেয়, গাড়িতে দেয়, অথবা কোনো জড় বস্তুতে যেটা দেয় সেটা হচ্ছে ডিসইনফেক্টেন্ট। আর আমরা হাত মোছার কাজে শরীরে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যান্টিসেপটিক। তাহলে ডিসইনফেক্টেন্ট আর অ্যান্টিসেপটিকের পার্থক্য হচ্ছে দুইটাই জীবন ধ্বংস করে, কিন্তু একটা জড় বস্তুতে আর একটা হচ্ছে জীবদেহে। দুইটার ভিতরেই ফেনল থাকে, কিন্তু জীবদেহে যদি ফেনলের পরিমাণটা বেশি দেয়া হয় সেটা জীবদেহের জন্য ক্ষতিকর হতে পারে। সো 1% ফেনলের জলীয় দ্রবণটা হচ্ছে ডিসইনফেক্টেন্ট, আর কম যেটা 0.2% ফেনলের জলীয় দ্রবণ হচ্ছে অ্যান্টিসেপটিক। সো অ্যান্টিসেপটিক আর ডিসইনফেক্টেন্টের পার্থক্য হচ্ছে একটা জীবদেহে ব্যবহার করা হয় আর একটা জড় বস্তুতে বা পরিবেশে দেয়া হয়, ঠিক আছে। ফেনল প্রস্তুতি এগুলো এত ইম্পর্টেন্ট না। ফেনলের শনাক্তকারী বিক্রিয়া, ওই যে পরীক্ষাটার নাম লিটমাস পরীক্ষা, লিটমাস পরীক্ষা মানেই হচ্ছে অনিলা। তারপরের পেজে আরো কিছু শনাক্তকারী পরীক্ষা আছে, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ফেরিক ক্লোরাইড পরীক্ষা, লিবারেন পরীক্ষা, সেই পরীক্ষাগুলোর নাম এবং কালার তোমাকে পড়তে হবে, ঠিক আছে। দেন 2.15 নাইট্রোগ্লিসারিন ও টিএনটি। আচ্ছা, অনেকের মাথা ধরে যাচ্ছে, তাইলে আমি 2 মিনিট একটু বিরতি নেই, একটু গল্প করি, হ্যাঁ। 2.15 খুবই ইম্পর্টেন্ট টপিকস, এই টপিকসটা পড়ানোর আগে আমি মাথার ধরাটা একটু কমাই। আচ্ছা, ফার্স্ট কথা, গল্প করতে গেলে তোমরা কেন ডাক্তার হতে চাও? ডাক্তার হতে গেলে তো অনেক ঝামেলা, ডাক্তারদের অনেক পড়া, অনেক বেশি পড়তে হয়, এরকম শুনছো না? ডাক্তারদের অনেক বড় বড় ডিগ্রি নিতে হয়। কিন্তু ডাক্তার কেন হতে চাও? আমাকে যদি বলা হয় অন্য কোনো কিছু হওয়ার সুযোগ থাকলে কি অন্য কিছু হবে, আমি বলবো না, আমি ডাক্তারই হব। কেন ডাক্তার হব ভাইয়া? কারণ ডাক্তারি করতে গেলে ভাইয়া একসাথে দুইটা জিনিস পাওয়া যায়। আমি আমার লাইফে যদি ভালো থাকতে চাই, আমার জন্য টাকা পয়সা দরকার আছে। তো আমি টাকা পয়সা দুইটা একই সাথে পারবো হচ্ছে ডাক্তারি পেশাতে। শুধু মানব সেবাটাও লক্ষ্য না, আবার শুধু টাকা কামাবো 2 নাম্বারই চুরি ডাকাতি করে সেটাও আমার লক্ষ্য না ভাইয়া। আমার লক্ষ্য দুইটাই, আমি কিছুটা হেল্প করতে চাই, আমি রোগীদের কিছুটা সাহায্য করতে চাই, এবং আমি কিছু টাকাও কামাইতে চাই। দুইটা একই সাথে সৎভাবে করা যাবে ভাইয়া ডাক্তারিতে। ছোট্ট একটা গল্প বলি, সেই গল্পটা বলে আমি আবার পড়া শুরু করব। ডাক্তাররা যতটুকু নলেজ রাখে, এই নলেজটা দিয়ে তুমি তো রোগীকে খুব সহজেই ভালো করতে পারবা, এবং এই রোগ তোমার নিজের বাবা বা মা যখন হবে তখন খুব বড় চেঞ্জ হবে। ধরো তোমার রোগী তোমার বাবা তোমার মা হতে পারে না? হতে পারে।
আমি এখন সরকারি চাকরি করি, আমার পোস্টিং হচ্ছে কুমিল্লাতে। বাট যখন সরকারি চাকরি করতাম না, আগে আমি একটা প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পাশ করছি। পাশ করার পর কিছুদিন বেসরকারি চাকরি করি। এক মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে রাতের বেলা আমার কাছে এক রোগী আসছিল। রোগীর সাথে রোগীর ছেলে খুবই রাগান্বিত অবস্থায়, তার বাবার অবস্থা খুবই খারাপ, সে অজ্ঞান হয়ে আছে, আনকনসিয়াস হয়ে আছে, তাকে আইসিইউতে নিতে হবে। এবং তারা ইমার্জেন্সিতে আসার পরে আইসিইউ আইসিইউ বলে চিল্লাচ্ছে, তাদেরকে এখনই আইসিইউতে পাঠাতে হবে। রোগীর কি না হয়েছে তারা আমাদেরকে ছোট ডাক্তারকে দেখাবে না। সে বলতেছে ছোট ডাক্তার দেখাই না। রোগীর লোক, ওই ছেলেটা মনে হয় রোগীর ছেলে খুব একটু পাওয়ারফুল লোক, বাট সে ছোট ডাক্তার দেখাবে না। ওকে, ছোট ডাক্তার দেখাবে না, কোনো অসুবিধা নাই, বড় ডাক্তার আনবো, বাট তার আগে আমি একটু দেখি রোগীর ইমার্জেন্সি সমস্যা কি। রোগীর সমস্যা, রোগী হচ্ছে আনকনশাস, জ্ঞান নাই, অনেকক্ষণ ধরে লম্বা লম্বা শ্বাস নিচ্ছে, সে মারা যায় না, শ্বাস নিচ্ছে কিন্তু কোনো কিছু বুঝতেছে না, শানতেছে না। রোগীর ছেলের থেকে শুনলাম তাহলে রোগীর এরকম কেন হইলো, কখন হইলো। সকালবেলা উনি বলল যে বাবা মা সবই ঠিক ছিল, বাবা ইনসুলিন, ডায়াবেটিসের রোগী, ইনসুলিন নিয়েছে, কিন্তু হঠাৎ কোনো একটা ব্যাপারে মায়ের সাথে কথা কাটাকাটি হয়েছে, তারপর আর কোনো কিছু খায় নাই, এবং তারপর থেকে হঠাৎ করে একটু পরে অজ্ঞান হয়ে গেছে। এবং অজ্ঞান হওয়ার পরে ওনার অবস্থা খারাপ, আমি অফিসে ছিলাম, অফিস থেকে আনতে আনতে ওনার অবস্থা আরো খারাপ। ওনার অবস্থা আরো খারাপ হওয়ার পরে এখন আমি বিকালের দিকে এই রোগীকে, আমার বাবাকে নিয়ে আসছি এবং ওনার জন্য দ্রুত আইসিইউর ব্যবস্থা করেন। আমি বুঝতে পারছি যে উনি না খেয়ে থাকার কারণে সিম্পল ওনার সুগার ফল করছে। ডায়াবেটিস রোগী ইনসুলিন দেওয়ার পর সুগার কমে যায়। সুগার চেক করলাম, সুগার খুবই কম, সুগার আসছে মাত্র 1.7 এরকম একটা মান। সো আমি তাকে দ্রুত সুগার দেওয়ার ব্যবস্থা করলাম। মুখে খাওয়ালে এই রোগী আর এখন ভালো হবে না, ইনজেকশনের মাধ্যমে তাকে আমি ডেক্সট্রোজ দিলাম, এবং জাস্ট 4 থেকে 5 মিনিটের ভিতরে আইসিইউ ডাক্তার আসার আগে আগে এই রোগী পুরোপুরি কনসাস হয়ে গেল এবং নর্মাল হয়ে গেল। নর্মাল। তুমি খেয়াল করো, ডাক্তারি নলেজ, এই যে নলেজটা, এটা ডাক্তারি পড়ার কারণে আমার অর্জন হয়েছে। এবং একটা রোগীকে আমি আইসিইউ বা এরকম পেনিক করতে না দিয়ে 5 মিনিটের ভিতরে ভালো করতে পারছি। এই রোগীটা আমার বাবা হতে পারে না, এই রোগীটা আমার মা হতে পারে না? পারে তো। ডাক্তার হলে আমি আমার বাবা মাকে এইরকম বিপদের দিনে হেল্প করতে পারবো না? বা অন্য রোগীদেরও যখন আমি এরকম হেল্প করব, সৎভাবে কি আমি ভালো কিছু কামাইতে পারবো না? সো একই সাথে দুইটা পাওয়ার জন্য পড়াশোনা একটু কষ্ট হলেও ডাক্তারিতেই আসো। কষ্ট কোনটাতে নাই বেয়া? যারা ইঞ্জিনিয়ার, যারা অন্য কিছু, সব পেশাতেই কষ্ট আছে। ভালো করতে হলে কষ্ট করতেই হবে, বাট সৎভাবে যদি অনেক বেশি কামাইতে চাও, সৎভাবে, আবারও বলতেছি সৎভাবে, ওয়েলকাম টু দা সোসাইটি অফ ডক্টরস। ঠিক আছে, ওকে, আমি পড়াতে ফেরত আসি ব্যা। 2.15 নাইট্রোগ্লিসারিন ও টিএনটি। গ্লিসারিনের লাস্টে যে এজ গুলা থাকে, ওই 3টা এজ কে 3টা নাইট্রোমূলক দিয়ে যদি সরাই দেই, তাহলে ওই যৌগটাই হবে নাইট্রোগ্লিসারিন। তাহলে নাইট্রোগ্লিসারিনের নাইট্রোমূলক থাকে 3টা। আর টিএনটি মানে হচ্ছে ব্যাট ট্রাই নাইট্রোটলুইন। ট্রাই নাইট্রোটলুইন, 3টা নাইট্রো, একটা CH3, ট্রাইনাইট্রোটলুইন। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে নাইট্রোগ্লিসারিনের ব্যবহার। দেখো, নাইট্রোগ্লিসারিনের ব্যবহারের ক্ষেত্রে একেবারে ফার্স্টে একটা শব্দ আছে, ডিনামাইট। তাহলে কোশ্চেন আসছিল ডিনামাইট তৈরিতে কি ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে নাইট্রোগ্লিসারিন। তারপরে আরো ব্যবহার দেখো, ব্লাস্টিক জিলেটিন কর্ডাইট তৈরিতে ব্যবহার করা হয়, হৃদরোগের ওষুধ রূপে অ্যানজাইনা পেক্টোরিসে ব্যবহার করা হয়, হাঁপানি বা অ্যাজমাতে ব্যবহার করা হয়। তাহলে নাইট্রোগ্লিসারিনের ব্যবহার নয় কোনটা, এরকম কোশ্চেন আসতে পারে, অথবা সিম্পল কোশ্চেন আসতে পারে, অ্যানজাইনা পেক্টোরিসে কোন ওষুধ ব্যবহার করা হয়, নাইট্রোগ্লিসারিন। সো নাইট্রোগ্লিসারিনের এই ব্যবহারগুলো আমরা মনে রাখবো কিভাবে, একদম ইজি। এই যে নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিনের ব্যবহার হচ্ছে এবিসিডি। আমরা এবিসিডি পড়ি না, বাচ্চাকালে এবিসিডি পড়তাম, এখন আবার তোমাদের এবিসিডি পড়াচ্ছি। তাহলে নাইট্রোগ্লিসারিনের ব্যবহারগুলো কি কি? এ বি সি ডি মানে কি
দেখো, এতে অ্যানজাইনা, এতে অ্যাজমা, বিতে ব্লাস্টিক জিলেটিন, সিতে কর্ডাইট, ডিতে ডিনামাইট। তাহলে নাইট্রোগ্লিসারিনের ব্যবহার 9 কোনটা? আশা করি পারবা। এবিসিডি মনে রাখা খুবই সহজ। দেন পরের পেজে কিছু সংখ্যা আছে, এই সংখ্যাগুলো একটু দেখে নিও ব্যা। স্ফুটনাঙ্ক, ডিগ্রি সেলসিয়াস, এগুলো একটু দেখে নিও, ঠিক আছে? 2.15.1 এখানে আছে টিএনটি। টিএনটি থেকে কিছু শব্দ ইম্পর্টেন্ট, সেটা আমি তোমাদের দাগায় দেই। হলুদ বর্ণের কঠিন পদার্থ। টিএনটির গলনাঙ্ক 80 ডিগ্রি সেলসিয়াস এবং বিস্ফোরণ ক্ষমতার একক হিসেবে ব্যবহার করা হয় টিএনটিকে। টিএনটি প্রস্তুতি পড়ার দরকার নেই ব্যা, ঠিক আছে? যেটা পড়তে হবে টিএনটির ব্যবহার। টিএনটির ব্যবহারগুলো সব ধ্বংসাত্মক ব্যবহার। হাত বোমা বা হ্যান্ড গ্রেনেড তৈরি করতে ব্যবহৃত হয়, সেনাবাহিনীর ব্যবহৃত বোম শেল তৈরিতে ব্যবহৃত হয়, জাহাজ ধ্বংসকারী টর্পেডো তৈরিতে ব্যবহৃত হয়, এবং অ্যামাটল, যেটা পুরাতন বিল্ডিং ও পাহাড় ধ্বংস করে। সো মনে রাখবা টিএনটি সবগুলা ব্যবহার হচ্ছে ধ্বংসাত্মক। নাইট্রোগ্লিসারিন কিন্তু ভালো ব্যবহারও আছে, খারাপ ব্যবহারও আছে। ডাক্তাররাও নাইট্রোগ্লিসারিন ব্যবহার করে, বাট টিএনটি সব ব্যবহার ধ্বংসাত্মক। হাত বোমা তৈরিতে ব্যবহৃত হয়, সেনাবাহিনীর বোম শেল তৈরিতে ব্যবহৃত হয়, জাহাজ ধ্বংসকারী টর্পেডো তৈরিতে ব্যবহৃত হয়, অ্যামাটল, যেটা বাড়ি ও পাহাড় ধ্বংস করে, ওইটা তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে টিএনটির ব্যবহারগুলো ধ্বংসাত্মক। এখানে টিএনটির কিছু এক্সট্রা লাইন আছে ভাইয়া, যে লাইনগুলো হাজারি স্যারের বইয়ে নাই, এটা কবির স্যারের বই থেকে, বাট ইম্পর্টেন্ট লাইন, এই কারণে আমি আলাদা করে লিখে দিছি ভাইয়া। সর্বপ্রথম টিএনটি প্রস্তুত করেন জুলিয়াস উইলব্রান্ড। 1863 সালে টিএনটি প্রস্তুত করেন জুলিয়াস উইলব্রান্ড। টিএনটির বিস্ফোরণ শক্তির মান হচ্ছে 2.8 মেগাজুল পার কেজি। তার মানে 1 কেজি টিএনটি পুরাইলে শক্তি পাওয়া যাবে 2.8 মেগাজুল। আর টিএনটি ক্ষতিকর দিক, যারা টিএনটি নিয়ে কাজ করে তাদের কি কি রোগ হতে পারে, এই রোগগুলোর নাম: চর্মরোগ, রক্ত স্বল্পতা, লিভার সিরোসিস, ক্যান্সার হতে পারে। তাহলে 4টা নাম রাখবা। স্কিনের রোগ হতে পারে, চর্মরোগ, রক্ত স্বল্পতা হতে পারে, লিভারের রোগ, লিভার সিরোসিস, আর ক্যান্সার হতে পারে, ঠিক আছে? এগুলা হাজারিদের বইয়ে নাই, আলাদা করে দিয়ে দিলাম। এটা একটু আলাদা করে কাগজে লিখে তোমার বইয়ের সাথে লাগিয়ে রেখো। টিএনটি পড়া শেষ। এবার আমরা যাব ডেটলের এখানে। এই যে 2.15.2 ডেটল। ডেটলের রাসায়নিক উপাদানটার নাম হচ্ছে 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল। নিচে দেখো ডেটল মিশ্রণের সংযুক্তি, ডেটলের উপাদানগুলোর নাম আছে ক্লোরোজাইলিনল বা 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল, 2 হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, 3 হচ্ছে পাইন তেল বা টার্পিনলস, আর 4 হচ্ছে পানি। সো ডেটলের উপাদান 9 কোনটা? এরকম একটা কোশ্চেন 2017 সালের কোশ্চেনে আসছিল। তাহলে ডেটলের উপাদানগুলোর নাম এটা দিয়ে মনে রাখি। ডেটলের মূল উপাদানগুলোর নাম হচ্ছে ক্লোরোজাইলিনল। তাহলে ডেটলের আর বাকি 3টা উপাদানের নাম হচ্ছে প দিয়ে। তাহলে ডেটলের উপাদানগুলোর নাম কি দিয়ে? প দিয়ে। মূল উপাদান হচ্ছে ক্লোরোজাইলিনল, বাকি 3টা উপাদানের নাম প। পতে কি হয় ব্যা দেখে নাও। পাইন, পাইন তেল বা টার্পিনলস। প্রোপাইল, প্রোপাইল মানে হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। আর পতে পানি, সাবানের পানি। সো ডেটলের উপাদান 9 কোনটা? আশা করি মনে থাকবে, ক্লোরোজাইলিনল আর 3টা প। এদের পার্সেন্টেজ কোন কত পার্সেন্ট সেটা পড়ে ফেলতে হবে। এখানে দেখো এই নামগুলাই আছে, কিন্তু এখান থেকে যেটা বলতে হবে কোনটার কি কাজ, এখানে বলতে হবে জীবাণুটা কাজ করে। আইসোপ্রোপিনলস, এটার মান হচ্ছে 10। সেই কাজটা তোমাকে একটু জানতে হবে, কোন উপাদানের কি কাজ। এখানে দেখো ডেটলের ব্যবহার। ডেটলের ব্যবহারের এখানে শুরুতেই লেখা আছে ডিসইনফেক্টেন্ট এবং অ্যান্টিসেপটিক দুইটাই। তার মানে ডেটল শরীরেও ব্যবহার করা যায়, আবার পরিবেশেও ব্যবহার করা যায়, দুটাতেই ব্যবহার করা যায়। ডেটলের ব্যবহার দুটাই। এই কালো অংশের ভিতরে দেখো ভাইয়া ডেটলের সাথে স্যাভলন কথাটা আছে।
স্যাভলনের উপাদান দুইটার নাম করতে হবে, ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট ও সেন্টিমাইড। পার্সেন্টেজ দুটাতেই 3 আছে, কিন্তু একটা পুরোপুরি 3 আর একটা 0.3। আর স্যাভলনটা শল্য চিকিৎসা, কাটা ও ক্ষত স্থান এবং মুখ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এটা রাখবা। স্যালোলের মনে রাখবা, স্যালোলের রাসায়নিক নাম হচ্ছে ফিনাইল স্যালিসাইলেট। এটা অব্যার অসুখে, ঠান্ডা কাশি লাগলে গার্গল করার জন্য একটা মাউথ ওয়াশ দেয় যে গলার ভিতরের জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য, সেই ওষুধটাই হচ্ছে স্যালোল। তাহলে এমসিকিউ কোশ্চেন, নিচের কোনটা অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসেবে গলার অসুখে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে স্যালোল। ওকে, এবার আসো মোস্ট কমন ওষুধ প্যারাসিটামল। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন করে ডাক্তাররা, সো স্বাভাবিকভাবে ডাক্তারের কাছে এই ওষুধটা একদমই পরিচিত ওষুধ, এই পড়াগুলা ডাক্তারদের পরিচিত, ঠিক আছে? সো এখান থেকে ইম্পর্টেন্ট পড়া আমরা কি পড়বো, কিভাবে পড়বো। প্যারাসিটামল হচ্ছে ইথানোয়িক অ্যানহাইড্রাইডের ফেনোলিক এস্টার। প্যারাসিটামল কি? ইথানোয়িক অ্যানহাইড্রাইডের ফেনোলিক এস্টার। এর রাসায়নিক নাম N4 হাইড্রোক্সিফিনাইল ইথানেমাইড। কোন কোন রোগে প্যারাসিটামল দেয় এটা আমরা সবাই জানি, জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, হাত পা ব্যথা, এই ডাক্তারি তোমরা সবাই পারো। ইম্পর্টেন্ট হচ্ছে প্যারাসিটামল সেবন মাত্রা। এই যে দেখো প্যারাসিটামল সেবন মাত্রা এখানে আছে, এই পড়াটা আমাদের মেডিকেলের বইয়ে আছে, 5th ইয়ারের বইয়ে। ওই পড়াটাই আমি সহজ করে তোমাদের একটু দেখাই দিই। ডাক্তাররা প্যারাসিটামল কয় বেলা দেয়? প্যারাসিটামল 2 বেলা। এরকম একটা নাটকের নাম আছে প্যারাসিটামল 2 বেলা। বাট অনেকে দুষ্টামি করে বলে প্যারাসিটামল 2 বেলা, বাট প্যারাসিটামল কিন্তু 2 বেলা না। ডাক্তাররা প্যারাসিটামল দেয় নরমালি 3 বেলা, সকালে, দুপুরে, রাতে, খাবার পর 5 দিন 7 দিন। 1+1+1 মানে হচ্ছে 3 বেলা। কিন্তু এর বেশি কি দেয়া যায়? যায়। জ্বর যদি বেশি হয় অথবা ব্যথা যদি বেশি হয়, চাইলে 4 বেলা দেয়া যায়। 4 বেলা মানে হচ্ছে সকাল, দুপুর, সন্ধ্যা, রাত, 6 ঘন্টা পর পর। তাহলে কত ঘন্টা পর পর প্যারাসিটামল দেয়া যায়? 6 ঘন্টা পর পর। 6 ঘন্টা পর পর হলে 24 ঘন্টা হয় 4 বার, ঠিক আছে? আমরা সাধারণত একটা প্যারাসিটামলই খাই, কিন্তু জ্বর বেশি হলে একসাথে 2টা প্যারাসিটামল খেলেও কোনো ক্ষতি হয় না, কিন্তু 2টার বেশি 3টা খাইলে ক্ষতি হয়। তাহলে একসাথে 2টার বেশি খাওয়া যাবে না। আর সারা দিনে 6 ঘন্টা পর পর, দ্যাট মিন্স 4 বারে মোট 8টা প্যারাসিটামল খাওয়া যাবে। এটা হচ্ছে প্যারাসিটামলের হাইয়েস্ট ডোজ। তাহলে সারাদিনে মোট কয়টা প্যারাসিটামল খাওয়া যাচ্ছে? 8টা। আর একবারে কয়টা খাওয়া যাচ্ছে? 2টা। একবারে 2টার বেশি খেলে তোমার ক্ষতি হবে, আর সারাদিনে 2 2 2 2 4 বারে মোট 8টার বেশি খেলে ক্ষতি হবে। এটা একটু খেয়াল রাখলেই চলবে ব্যাস, ঠিক আছে? নরমালি 3 বেলা 3টা দেয়, বাট চাইলে 4 বেলা একটা করেও দিতে পারে। হাইয়েস্ট হচ্ছে 2টা করে 4 বেলা, এর বেশি হবে না। তাহলে একটা ট্যাবলেট যদি হয় 500, 2টা ট্যাবলেট হবে 1000। দ্যাট মিন্স এক বেলা কতটুকু প্যারাসিটামল খাওয়া যাবে? 1000 মিলিগ্রাম। ওকে, সারা দিনে 8টা, 8টা মানে হচ্ছে 4000 মিলিগ্রাম খাওয়া যাবে সারা দিনে। সারা দিনে 4000-এর বেশি খেলে ক্ষতি হবে, আর একবারে 1000-এর বেশি খেলে ক্ষতি হবে। তাহলে আমরা এই যে প্যারাসিটামল সেবন মাত্রা, এটা একটু খেয়াল করে দেখি। পূর্ণবয়স্ক লোকের ক্ষেত্রে সর্বাধিক প্রতিবার প্রতি ডোজে 1000 মিলিগ্রাম খাওয়া যাবে। প্রতি ডোজ মানে হচ্ছে একবার, আর সারাদিনে 4000 মিলিগ্রাম সেবন করতে পারবে। তাহলে এই সংখ্যাগুলো আশা করি মনে থাকবে। কিন্তু যারা অ্যালকোহল খায়, এরা 2টা করে প্যারাসিটামল খেতে পারবে না। অ্যালকোহলের কারণে তাদের শরীরের লিভারটা নষ্ট থাকে, 2টা করে প্যারাসিটামল তারা হজম করতে পারে না, তারা একটার বেশি খাবে না। এক বেলা একটা, তার মানে 4 বেলা 4টা। সো অ্যালকোহল সেবনে অভ্যস্ত ব্যক্তিরা সারাদিনে খাবে হচ্ছে 2000 মিলিগ্রাম ম্যাক্সিমাম, ঠিক আছে? আর বেশি প্যারাসিটামল যদি খায়, শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়? কিডনি নষ্ট হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। অধিক প্যারাসিটামল শরীরের কোন অঙ্গের জন্য ক্ষতিকর? কিডনি। তাহলে আমি এই পড়াটুকু সামারি করে দেই। একবারে কতটুকু প্যারাসিটামল খাওয়া যাবে সারাদিনে? একবারে, একবারে হচ্ছে 1000 মিলিগ্রামের বেশি না, আর সারাদিনে টোটাল খাওয়া যাবে 4000 মিলিগ্রামের বেশি না। অ্যালকোহল সেবনে অভ্যস্ত ব্যক্তিরা সারাদিনে 2000 মিলিগ্রামের বেশি খাবে না। আর বেশি প্যারাসিটামল খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হবে? কিডনির ক্ষতি হবে।
আমরা জ্বর হলে প্যারাসিটামল খাবো, কিন্তু জ্বরের তো লেভেল থাকা উচিত। কত জ্বর হলে প্যারাসিটামল শুরু করবো আমরা বেয়া? 101.3 ডিগ্রি ফারেনহাইট বা 38.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে প্যারাসিটামল শুরু করতে হবে, আদারওয়াইজ প্যারাসিটামল খাওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, এই সংখ্যাগুলো একটু দেখো, এগুলা ডাক্তারি কথাবার্তা, এবং ডাক্তারি কথাবার্তা কোশ্চেন করার সময় ডাক্তাররা বেশি দিবে, সো এগুলা প্যাচ লাগানো যাবে না। ঠিক আছে, প্যারাসিটামল প্রস্তুতি পড়ার দরকার নাই। আচ্ছা, আরো কিছু এক্সট্রা পড়া আছে এখানে, এটা হচ্ছে কবির স্যারের বই থেকে, এই এক্সট্রা পড়াগুলো একটু দেখে নাও। প্যারাসিটামলের গলনাঙ্ক 169 ডিগ্রি সেলসিয়াস, এই কথাটা হাজারি স্যারের বইয়ে নাই, আমি তোমাদের এক্সট্রা নোট দিয়ে দিলাম। অন্য দেশে প্যারাসিটামলের নাম, আমরা বাংলাদেশে বলি প্যারাসিটামল, কিন্তু যদি ইউএসএ তে যাও সেখানে প্যারাসিটামল বলে না, অন্য নাম। অস্ট্রেলিয়াতে অন্য নাম, ইন্ডিয়াতে অন্য নাম। তাহলে অন্য দেশে প্যারাসিটামল গুলার কি নাম, এটা কবির স্যারের বইয়ে আছে। ইউএসএ তে প্যারাসিটামলকে বলা হয় টাইলেনল, ইন্ডিয়াতে বলা হয় ক্রোসিন, ফ্রান্সে বলা হয় ডলিপ্রেন, আর ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতে বলা হয় প্যানাডল। এই দেশের নামগুলো এবং প্যারাসিটামলের নামগুলো মনে রাখতে হবে। এই নামগুলো সহজে কিভাবে মনে রাখা যায় সেটা দেখে নাও। ইউএসএ, ইউএস এর প্রেসিডেন্টের নাম আমরা এখনো জানি, উনি এখনো চেঞ্জ হয় নাই, কয়েকদিন পরে চেঞ্জ হয়ে যাবে, ট্রাম্প। ট্রাম্পের দেশে প্যারাসিটামলের নাম হচ্ছে টাইলেনল, মনে রাখবে। তাহলে ট্রাম্পের দেশে প্যারাসিটামল কি নামে পরিচিত? উত্তর হচ্ছে টাইলেনল। ইন্ডিয়াতে দেখো ইন আছে, ক্রোসিনের লাস্টে দেখো ইন আছে, ইন। ফ্রান্সে বলা হয় ডলিপ্রেন, মনে রাখো এফডি, এফডি মানে হচ্ছে ফ্রান্স ডলিপ্রেন। আর ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতে বলা হয় প্যানাডল, প্যারা এর সাথে মিল আছে, প্যানা, প্যারা প্যানা মিল আছে, এটা মনে রেখো। ঠিক আছে, তাহলে এই নামগুলো আশা করি একটু কষ্ট হলেও মনে রাখতে পারবা। 2.16 গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ভূমিকা, এখানে খুব বেশি ইম্পর্টেন্ট পড়া নাই। এই বক্সটাতে কিছু গলনাঙ্কের মান আছে, এতগুলা মান তোমার মনে রাখা লাগবে না, 3 নাম্বার, 4 নাম্বার আর 9 নাম্বার মানটা পড়বা। পরের পেজে কিছু স্ফুটনাঙ্কের মান আছে, এতগুলা লাগবে না। স্ফুটনাঙ্কের এখান থেকে 4, 5, 6, 7 এই চারটা পড়বা, এই চারটা স্ফুটনাঙ্কের মান। পলিমার ও প্লাস্টিসিটি, পলি মানে অনেকগুলা, মার মানে মেরোস অংশ, তাহলে অনেকগুলা ছোট 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 অংশ পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বড় যৌগটা তৈরি করা হয় তাকে বলা হয় পলিমার, আর ছোট ছোট গুলাকে বলা হয় মনোমার। আর এই প্রক্রিয়াটাকে বলে পলিমারকরণ বা পলিমারাইজেশন। এগুলা পারি আমরা, ইম্পর্টেন্ট হচ্ছে শ্রেণী বিভাগ। উৎস অনুসারে পলিমার কয় শ্রেণীতে বিভক্ত? 3 শ্রেণী। প্রাকৃতিক পলিমার মানে হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, স্টার, সেলুলোজ, ডিএনএ এগুলা। কৃত্রিম পলিমার, কৃত্রিম পলিমার হচ্ছে ল্যাবরেটরিতে তৈরি করা হয়, নাইলন, টেরিলিন, পলিথিন এগুলা। ঠিক আছে, আর অর্ধকৃত্রিম পলিমার মানে হচ্ছে প্রাকৃতিক পলিমারকে মডিফাই করে যেটাতে বানানো হয় সেটা অর্ধকৃত্রিম। এই উদাহরণগুলা, এই উদাহরণগুলো একটু পড়তে হবে, তাহলে এখান থেকে পলিমারের উদাহরণগুলো একটু দেখে ফেলবা তোমরা। ওকে, দেন এখানে কিছু পলিমারের ব্যবহার আছে, এই 3টা বক্স থেকে জাস্ট এই ব্যবহারটুক। কোন পলিমার কি কাজে ব্যবহৃত হয়, যেমন মেডিকেল টিউবিং হিসেবে কোন পলিমার ব্যবহৃত হয়? সার্জিক্যাল গ্লাভস, ডাক্তাররা সার্জারি করার সময় যে গ্লাভসটা পরে সেই সার্জিক্যাল গ্লাভস কোন পলিমার দিয়ে তৈরি করা হয়? পলিআইসোপিন, এটা। সংযোজন পলিমারের পরের পেজে এখানে একটু খেয়াল করো পলিমারের ব্যবহার, এখানে আরো অনেকগুলো ব্যবহার আছে। ব্যবহারগুলোতে খুব বেশি বোঝানোর মতো কিছু থাকে না, তুমি কষ্ট করে কোন পলিমারের কি ব্যবহার সেই ব্যবহার তোমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এই প্রথম 2টা কলাম দরকার নাই, শুধু লাস্টের 2টা কলাম। দেন এখানে খেয়াল করো ইথিলিনের পলিমারকরণ, 1 নাম্বার পলিমারের বর্ণনাতে আসছে। এবার ইথিলিনের পলিমারকরণ, এখানে চাপ কত, তাপমাত্রা কত, প্রভাবক কোনটা, বৈশিষ্ট্য ব্যবহার দেয়া আছে। 2 নাম্বার পলিপ্রোপিলিন, তাপমাত্রা কত, চাপ কত, প্রভাবকের নাম কি, বৈশিষ্ট্য ব্যবহার। 3 নাম্বার পিভিসির ক্ষেত্রে এরকম কথা। 4 নাম্বার পলিস্টারিন, 5 নাম্বার টেফলনের ক্ষেত্রে এতগুলা কথা। তাহলে এই পলিমারের বর্ণনাগুলা তোমরা কিভাবে পড়বা, এরকম একটা বক্স করে ফেলবা। আমি তোমাকে বক্সের নমুনাটা একটু দেখাই দিচ্ছি। পলিমারের নামগুলা ফার্স্টে লিখবা 5টা,
তাপমাত্রাগুলো এখানে লিখে ফেলবা, চাপগুলা লিখে ফেলবা, প্রভাবকের নামগুলা লিখবা, বৈশিষ্ট্য ব্যবহার। মেইনলি ব্যবহার, পলিমারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে পলিমারের ব্যবহার। ঠিক আছে, ওকে। এরকম একটা বক্স আমি কমপ্লিট করে দিলাম না ভাইয়া, তুমি বই দেখে দেখে এই বক্সটা কমপ্লিট করে ওই কাগজটা তোমার বই লাগায় রাখবা। এই বক্সটা করতে গেলেই তোমার পড়া হয়ে যাবে, এই কারণে আর আমি এই বক্সটা কমপ্লিট করে দিই নাই। ওকে, দেন তোমরা খেয়াল করো নাইলনের কিছু ব্যবহারের কথাবার্তা আসতেছে, ব্যবহারগুলো এখান থেকে একটু মুখস্থ করে নিবা ভাইয়া। নাইলনের ব্যবহারগুলো একটু দেখবা, জাস্ট ব্যবহার, নিচের ডেক্রনের ব্যবহার। ওকে, আজকের লাস্ট টপিকস 2.20 পলিমার অণুতে গ্লাইকোসাইড ও পেপটাইড বন্ধন। গ্লাইকো মানে হচ্ছে বা গ্লুকোজ, গ্লুকোজ গ্লুকোজ যেই বন্ধন দিয়ে যুক্ত থেকে পলিমার তৈরি করে তাকে বলা হয় গ্লাইকোসাইড। পেপটাইড মিল আছে প্রোটিনের সাথে, তাহলে অ্যামাইনো অ্যাসিড যে বন্ধন দিয়ে যুক্ত থেকে প্রোটিন তৈরি করে তাকে বলা হয় পেপটাইড। এখান থেকে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে থার্ড লাইনটা, উদ্ভিদ দেহ গঠন করে কে? সেলুলোজ। উদ্ভিদ এবং প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয় কোনটা? স্টার্চ। প্রাণী কাকে বলা হয়? গ্লাইকোজেন। অতিরিক্ত এতটুকু পড়লেই হবে, সমীকরণ দরকার নাই পড়ার। এখানে একটু দেখো ইম্পর্টেন্ট পড়া আছে। সেলুলোজ, সেলুলোজের এখানে কিছু সংখ্যা আছে, আর বেশি পড়া নাই, একটু আর 10 মিনিট ধৈর্য ধরতে পারলেই হবে ব্যাস। ঠিক আছে, উদ্ভিদে 50% সেলুলোজ, কটন বা তুলায় 90% সেলুলোজ। সেলুলোজ হচ্ছে বিটা, একটা সেলুলোজ হচ্ছে 3000 বিটা গ্লুকোজ মিলে হয়। সেলুলোজের ভিতর কয়টা বিটা গ্লুকোজ থাকে? 3000। ঠিক আছে, স্টার্চ, স্টার্চ প্রাণী এবং উদ্ভিদের খাদ্য। স্টার্চ বাংলায় পাওয়া যায় অ্যামাইলোজ ও অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ আয়োডিনের সাথে নীল বর্ণ সৃষ্টি করে। এখানে কিছু সংখ্যা আছে, 24 থেকে 30টা কার্বন মিলে হয়, এটা একটু দেখে নিবে। ঠিক আছে, গ্লাইকোজেন করা বলা হয় ওটা জমাকে লিভার ও মাংসপেশিতে, এবং গ্লাইকোজেনে 2.20.2 পেপটাইড বন্ধন ও প্রোটিন। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে বা এই থার্ড লাইনটা, 20 প্রকার অ্যামিনো অ্যাসিড লাগে প্রোটিন তৈরি করতে। হচ্ছে কয় প্রকার অ্যামিনো অ্যাসিড লাগবে? 20 প্রকার। ইম্পর্টেন্ট পড়াটা দেখো ভাইয়া, আমি ক্লাস শেষ একটু পরে শেষ করে কোন কোন টপিকসটা বেশি ইম্পর্টেন্ট সেটা বলে দিব। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডের এই যে উদাহরণগুলো এখান থেকে খুবই ইম্পর্টেন্ট। অপোলার অ্যামাইনো অ্যাসিড, সংকেত পড়বো না এগুলা, জাস্ট এই বাংলা নামগুলা। পোলার অ্যামিনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড, অম্লীয় অ্যামিনো অ্যাসিড, এই নামগুলা এগুলা আমরা কিভাবে মনে রাখবো? অম্লীয় অ্যামিনো অ্যাসিড, দেখো অম্ল মানে অ্যাসিড, সো অম্লীয় অ্যামিনো অ্যাসিডের ভিতর অ্যাসিড শব্দটাই নিজে থাকবে। গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, অম্লীয় অ্যামিনো অ্যাসিড। বাকি দুইটা নাম, গ্লুটামিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিডের সাথে মিল আছে, দেখো ভাইয়া, গ্লুটামিক অ্যাসিডের সাথে মিল আছে গ্লুটামিন, অ্যাসপার্টিক অ্যাসিডের সাথে মিল আছে অ্যাসপারজিন। তাহলে অম্লীয় অ্যামিনো অ্যাসিডের নামগুলা অ্যাসিড। ঠিক আছে, ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড 3টা, ওটা মনে রাখার জন্য এই লাইনটা মনে রাখি। আরজে, লাইলি, হাসে। আরজে দিয়ে আর্জিনিন, লাইলি দিয়ে লাইসিন, আর হাসে দিয়ে হিস্টিডিন। আর্জিনিন, লাইসিন, হিস্টিডিন। পোলার অ্যামিনো অ্যাসিড 3টা, মনে রাখার জন্য একজনের নাম তৃষা। ট্রিপ্টোফেন, টাইরোসিন, ট্রিপ্টোফেন, আর ফি দিয়ে ফিনাইল অ্যালানিন। দরকার নাই পড়ার, আবার দেখাই। অম্লীয় অ্যামাইনো অ্যাসিড গুলার নাম হচ্ছে অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড। বাকি দুইটা নামের সাথে মিল আছে, গ্লুটামিন, অ্যাসপারজিন। ক্ষারীয় 3টার নাম হচ্ছে আরজে, লাইলি, হাসে। আর্জিনিন, লাইসিন, হিস্টিডিন। পোলার হচ্ছে তৃষা, থ্রিওনিন, সিরিন, সিস্টিন। আর অ্যারোমেটিক হচ্ছে টাফি,
টাইরোসিন, ট্রিপ্টোফ্যান আর ফি দিয়ে ফিনাইল অ্যালানিন। ওকে, আর বাকি সব হচ্ছে অপোলার। অপোলারের এতগুলা মনে রাখার দরকার নাই। ওকে, প্রোটিন এখানে একটু খেয়াল করবে, আর একটু বেশি নেই, কিছুই বুঝতেছি না, অলমোস্ট সেরকমই আরেকটু আছে। প্রোটিন 4 প্রকার হতে পারে: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। এখান থেকে পড়তে হবে উদাহরণগুলা। প্রাইমারি অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে অ্যামিনো অ্যাসিডের ক্রমবিন্যাস প্রোটিনের কোন গঠন থেকে পাওয়া যায়? প্রাইমারি। সেকেন্ডারি গঠন, এই উদাহরণটা মনে রাখবে, মাংসপেশি, টেন্ডন, ধমনী। এগুলো হচ্ছে সেকেন্ডারি প্রোটিনের উদাহরণ, মাংসপেশি, টেন্ডন, ধমনী। তাহলে সেকেন্ডারি প্রোটিনের উদাহরণ হচ্ছে ম্যাট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। সেকেন্ডারি প্রোটিনের উদাহরণ হচ্ছে মাসল, আর্টারি, টেন্ডন। মাংসপেশি, ধমনী, টেন্ডন। ঠিক আছে। টারশিয়ারির উদাহরণগুলা এখান থেকে পড়তে হবে ভাইয়া: ডিমের সাদা অংশের অ্যালবুমিন, আরবিসি হিমোগ্লোবিন, অস্থির মায়োগ্লোবিন, দুধের কেসিন আর এনজাইম। আর কোয়াটারনারিটা সবচেয়ে জটিল রূপ। তার মানে আমি বলতে চাচ্ছি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি, এখান থেকে উদাহরণগুলো একটু দেখে নিবা। মাসল, আর্টারি, টেন্ডন। লাস্টে পরিবেশের উপর জৈব যৌগের প্রভাব, এখানে কিছু ব্যবহার আছে, এই ব্যবহারের লাইনগুলো একটু দেখলেই হবে। ঠিক আছে, এতটুকু পড়তে পারলেই চলবে। ফরমালিন ব্যবহারের সুবিধা অসুবিধা এটা দেখে আজকের মতো ক্লাস শেষ। আচ্ছা, লাস্ট কিছু কথা। বিশাল বড় চ্যাপ্টার, এত কিছু তোমাদের মনে থাকবে না, আই নো। ইম্পর্টেন্ট টপিকস কোনটা? আজকে আমরা বিকাল থেকে যে পড়াটা পড়লাম এর মাঝখানে অনেকগুলো টপিকসই খুব বেশি ইম্পর্টেন্ট না। যখন সময় কম পাবা তখন ইম্পর্টেন্ট টপিকস গুলা কিভাবে পড়বা সেই ইম্পর্টেন্ট টপিকস গুলা আমি বলতেছি। আমি বলে দিই ইম্পর্টেন্ট টপিকস: অ্যালকোহলের সব, জৈব অ্যাসিডের সব, ঠিক আছে, আর হচ্ছে এস্টার। এই তিনটা টপিকস বেশি ইম্পর্টেন্ট। অনেকগুলো টপিকস পড়াইছি, শুধু অ্যালকোহল, অ্যাসিড আর এস্টার এই তিনটা খুব ভালো মতো পড়বা। ঠিক আছে, ওকে। দেন যেটা পড়তে হবে 2.15 টিএনটি, নাইট্রোগ্লিসারিন, ডেটল, প্যারাসিটামল, এই টপিকস গুলা। নাইট্রোগ্লিসারিন, টিএনটি, প্যারাসিটামল, ডেটল, এই টপিকসটা 4টা খুব ভালো মতো পড়বা। ঠিক আছে। দেন পলিমারের ব্যবহারগুলা, পলিমার থেকে অনেক কিছু দেখাইছি, জাস্ট ব্যবহারটুকু পারলেও চলবে ফাইনাল পরীক্ষার। পলিমারের ব্যবহার। দেন অ্যামাইনো অ্যাসিডের ওই যে উদাহরণগুলা দেখাইলাম একটু আগে, অপোলার, পোলার, অ্যারোমেটিক, অম্লীয়, ক্ষারীয়, অ্যামাইনো অ্যাসিডের উদাহরণগুলা, স্টার, সেলুলোজ, গ্লাইকোজেন, ওইগুলা। আর লাস্টে যে প্রোটিনের 4টা উদাহরণ, প্রাইমারি, সেকেন্ডারি, ওই উদাহরণগুলা। এতটুকু ভালো মতো পারলেই চলবে। আবার বলি, অ্যালকোহলের সব, জৈব অ্যাসিড আর এস্টার, এই তিনটা টপিকসের সব। 2.15 নাইট্রোগ্লিসারিন, টিএনটি, প্যারাসিটামল, ডেটল, এই টপিকস 4টা। দেন পলিমার থেকে ব্যবহারগুলা শুরু। দেন স্টার, সেলুলোজ, গ্লাইকোজেন, সেটা। দেন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের উদাহরণগুলা, আর হচ্ছে প্রোটিনের উদাহরণগুলা। ফাইনাল পরীক্ষার আগে তোমরা এই টপিকস গুলা ভালো মতো দেখে যেতে পারলেই চলবে। আচ্ছা, একজনের কোশ্চেন হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতেই হবে কিনা শিওর না ভাইয়া, কখন হবে জানি না, বাট আমরা প্রিপারেশন নিতে থাকি। এই ক্লাসগুলো লাগলে যদি সময় পাই তোমাদের আবার নেওয়া হবে। ঠিক আছে, আবার নিব, কোনো অসুবিধা নাই। সময় অনুযায়ী আমরা একটু সময় অনুযায়ী আগাই। তারপরে আজকের একই দিনে 2টা চ্যাপ্টার পড়া কোয়াইট ইম্পসিবল।
তোমরা যে যতটুকু পারো একটু একটু পড়ো, নেক্সট দিনের যে পরীক্ষা সেই পরীক্ষাতে ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়ো। এরপরে তোমরা যখনই সময় পাবা একটু 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 করে বারবার জৈব রসায়নটা পড়ে জৈব রসায়নটা অবশ্যই জাজরা করে ফেলতে হবে। শুরুতে একজন বলছিল ভাই জৈব রসায়ন যদি বাদ দিই, গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জৈব রসায়ন থেকে কোশ্চেন আসছে 5টা, কেমিস্ট্রি কোশ্চেন আসে 25টা ভর্তি পরীক্ষা মেডিকেল, সেখানে 5টাই আসছে জৈব রসায়ন। তুমি যদি 5টাই বাদ দাও, চান্স পাওয়া কোয়াইট ইম্পসিবল। জৈব রসায়ন চ্যাপ্টারটা কঠিন, বাট যারা পড়ে একটু একটু করে পড়তে পড়তে নিজের প্রিপারেশনটা যারা ভালো করে ফেলে, তারা কিন্তু অন্যদের থেকে নিজেকে আলাদা করে ফেলতে পারে। এবং মেডিকেল ভর্তি পরীক্ষাটাই হচ্ছে কে কার থেকে বেশি পারে। সো মূল প্রতিযোগিতাটা আমার কাছে মনে হয় এই জৈব রসায়ন চ্যাপ্টারটা দিয়েই হয়। এটা বারবার যদি পড়ো, দেখবে এক সময় তুমি চ্যাপ্টারটাতেও ভালো করতে পারতেছো। কিন্তু পরিস্থিতির কারণে আমরা একটু কষ্ট করে এই কয়দিন একটু কষ্ট বেশি করি, পড়াটা একটু বাড়াই, ইনশাল্লাহ ভালো কিছুই আমাদের জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে, আজকের মতো তাহলে ক্লাস শেষ করতেছি। থ্যাংক ইউ সবাইকে।